নজরুলের গানে আছে, আমি কলহেরই তরে কলহ করেছি, কিন্তু যে কলহ আজ তৃণমূলের অন্দরে দেখা গেল সেটা নিয়ে রাজনীতিতে ঝড় ওঠাই স্বাভাবিক। যে ভাষায়, যে অস্ত্র ব্যবহার করে চারবারের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ তাঁরই দলের 3 সিনিয়র সতীর্থ ফিরহাদ হাকিম, সৌগত রায় আর মদন মিত্রকে আক্রমণ করলেন, সেই নজির এর আগে খুব একটা দেখা যায়নি। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। সৌগত, ববি তো দুজনেই নারদা মামলায় যুক্ত, ওরা কেন আছে? কোনো বিরোধী নেতা নন। 8.5 বছর আগে নারদা ইস্যুকে হাতিয়ার করে ফিরহাদ সৌগতকে বেনজির আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণ দ্বন্দ্বের বদলে এবার কি মমতাপন্থী প্রবীণ নেতাদের মধ্যেই প্রকাশ্যে সংঘাত? দ্বিতীয় প্রশ্ন। যতদিন বেঁচে আছেন মমতাই মুখ্যমন্ত্রী, সমালোচনা করলে তৃণমূলের জামাটা খুলে করুক। পুলিশের সমালোচনা করায় ফিরহাদ সৌগতকে নিশানা কল্যাণে। সাংসদের বৈঠকে ওর বোতল ভাঙা নিয়ে বলতে গেছি আমি, পাল্টা সৌগত রায়। কেউ মমতাকে, কেউ অভিষেককে খুশি করতে চান, আর সেই প্রতিযোগিতা থেকেই কি এই বেনজির কোন্দল? তৃতীয় প্রশ্ন থাকবে। তৃণমূলের জামাটা ছাড়লেই গল্প শেষ, কল্যাণকে নিশানা করে বলেছিলেন মদন মিত্র। পাল্টা শ্রীরামপুরের সাংসদ বললেন, ও তো তৃণমূলের জামা পরেই জেলে গেছিল। মমতার হাতে পায়ে ধরে শ্রীরামপুরের আসন নেন, ফের কটাক্ষ মদনে। সৌগত হুমায়ুন থেকে কল্যাণ মদন, বেলাগাম সবাই। তবে কি দলে আলগা হচ্ছে কালীঘাটের রাস? চতুর্থ প্রশ্ন। অসাধু প্রমোটাররাই সব কিছুর নিয়ন্ত্রক, অবৈধ কাজ রুখলে দলেরই কেউ পুলিশকে ফোন করছে, চাঞ্চল্যকর দাবি এবার মন্ত্রী জাভেদ খানের। একই সঙ্গে নিশানা দেবাশিস কুমারকেও। শাসক দলের নেতারাই বলছেন তাদের একাংশের মদতে জমি হাঙরদের রমরমা, কিন্তু এই আত্মসমালোচনায় চিড়ে ভিজবে? পঞ্চম প্রশ্ন। পুরসভার প্রায় 800 বিঘা জমির মধ্যে 400 বিঘায় বিক্রি করে দিয়েছে একটা র্যাকেট, কালো টাকা লুটে পুটে খাচ্ছে। তৃণমূল নেতৃত্বের একাংশকে নিশানা খুনের মামলায় সাজাপ্রাপ্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের। নেতাদের মুখ বদলালেও কেন বদলায় না এই জমি লুটের সংস্কৃতি? তবে শুরুতেই দেখাবো নজিরবিহীনভাবে নারদাকে হাতিয়ার করে নিজের দলের 2জন সিনিয়র নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন। তৃণমূলের কংগ্রেসের তো অনেকের বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, তা তাদেরই তো এখন বেরিয়ে চলে যাওয়া উচিত। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দুজনেই ইনভলভ রয়েছে। কেন রয়েছে? মমতাজির দোষ নাকি এটা? তৃণমূলের তোলপাড়, বিস্ফোরণ ঘটালেন 4বারের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদ স্ট্রিং অপারেশনের প্রসঙ্গ তুলে বিঁধলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়কে। এই প্রথম কোনো বিরোধী নেতা নন। নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তৃণমূলের 2 হেভিওয়েট বর্ষিয়ান নেতাকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কার রয়েছে? সৌগত রায়ের নেই, ববি হাকিমেরও নেই, হুমায়ুন কবিরেরও নেই, কারণ নেই। যাদের যোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলবে, তাদের তৃণমূল ছেড়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে সেই যোগ্যতার প্রশ্ন তুলুক। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার পর কড়া ভাষায় পুলিশকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়? এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি ঘুরিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই অনাস্থা প্রকাশ করলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়রা? আর এরপরই এই দুজনকে নিশানা করতে গিয়ে কার্যত দল ছাড়ার পরামর্শ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে এসে বলবে, দিদি তুমি ছাড়া কিছু হবে না, তুমি ছাড়া তৃণমূল থাকবে না। আর উল্টো পরে যে দিদির বাইরে যে দিদির নামে ইনডিরেক্টলি সমালোচনা করবে, সেটাও হয় না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা করে, এতটুকু কথা বলে, তারা তৃণমূলের জার্সিটা ছেড়ে সমালোচনা করুক। আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় কোনো অযোগ্যতা আছে, অপদার্থতা আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই যখন তৃণমূল কংগ্রেস, তাহলে তার বাইরে বেরিয়ে গিয়ে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে প্রমাণ করে দাও। পুলিশকে সমালোচনা করতে গিয়ে যারা মমতাদিকে
ছোট করবার চেষ্টা করছে, তারা অন্যায় করছে। ইনডিরেক্টলি মমতাদির সমালোচনা করাটা ঠিক হচ্ছে না। তাদের ইনডিরেক্টলি সমালোচনা না করে তারা দলের বাইরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিন। ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত কেটেছিল। সেই প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ সৌগত রায়ও। কেউ যখন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার কমিটির মিটিংয়ে বোতল ভেঙেছেন, এই নিয়ে কি আমি সমালোচনা করতে যাই? ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, সৌগত রায় তৃণমূলের 4 বারের সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও 4 বারের তৃণমূল সাংসদ। আর তাদের বাগযুদ্ধেই উঠে এলো 8 বছর আগের নারদা কেলেঙ্কারির প্রসঙ্গ, যা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি আরও চরমে তুলল। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি গতকালই বলেছি এতদিন তৃণমূল কংগ্রেসে যুযুধান দুপক্ষকে চেনাটা যথেষ্ট সহজ ছিল। সিনিয়র বনাম জুনিয়র, আদি বনাম নব্য, মমতাপন্থী বনাম অভিষেকপন্থী। কিন্তু সেই সরল সমীকরণটা এখন থেকে কি একটু জটিল হয়ে গেল? কারণ এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন ববি হাকিম এবং সৌগত রায়কে। এদের তিনজনই প্রবীণ, সিনিয়র, আদি এবং দ্বিধাহীনভাবে মমতাপন্থী। তা সত্ত্বেও ববি হাকিম ও সৌগত রায়কে আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করেছেন সেই নারদাকে, যে নারদা কেলেঙ্কারি 8.5 বছর আগের ইস্যু, এবং সিবিআই তো বটেই, বিরোধীরাও বোধহয় ভুলতে বসেছে। প্রবীণ সাংসদ কল্যাণদা একেবারে সরাসরি বলছেন, নারদাতে তো সৌগত রায় ও ববি হাকিম দুজনে জড়িত, কেন রয়েছে ওরা? আমি ঠিক এই জায়গা থেকে অনুষ্ঠান শুরু করব অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। যে 3 জন ব্যক্তিকে নিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করলাম, দেখুন, মানতেই হবে যে তৃণমূল দলের প্রেক্ষিতে 3 জনই স্তম্ভ। কেন স্তম্ভ বলছি? যে 34 বছরের বাম শাসনের অবসানে এরা 3 জনই প্রতিদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। সেখানে একজন বাকি 2 জন সম্পর্কে বলছেন এরা দলে রয়েছেন কেন। অনিবার, আমার প্রথম প্রশ্ন, এ কি মুষল পর্ব? না, দেখুন, প্রথমে একটা কথা বলি, দ্য মোর দে চেঞ্জ দ্য মোর দে রিমেইন দ্য সেম, একটি কথা রয়েছে। অর্থাৎ প্ল্যাটফর্ম পলিটিক্যাল পার্টি, প্ল্যাটফর্ম বেসড পলিটিক্যাল পার্টি মূলত কংগ্রেস ঘরানা, যেটা আমাদের ভারত রাষ্ট্রে যদি বলি, আমি কংগ্রেস পার্টি বলে স্পেসিফিক্যালি বলছি না, কংগ্রেস ঘরানার ম্যাক্সিমাম যে দলগুলি, তাতে আপনি দেখবেন একটু ঢিলে ঢালা ব্যাপার থাকে। সেখানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার প্রচণ্ড টাইট, অর্গানাইজডভাবে প্রথম থেকে হায়ারার্কি, ওপর থেকে নিচে, ওই ডেমোক্রেটিক সেন্ট্রালিজম ইত্যাদি ইত্যাদি ভারী ভারী যে শব্দগুলো থাকে না, রেজিমেন্টেশন সেরকম থাকে না। সেখানে অনেক সময় এমনকি শীর্ষ নেতৃত্বের অংশ যারা, তাদেরকে এইখানটাই আমি আসতে চাইছিলাম, এরা শীর্ষ নেতৃত্বের অংশ। 100 বার কল্যাণদা বা ববিদা বা সৌগত রায় এরা রাজনীতিতে, শুধু তৃণমূল বা কংগ্রেস বলে বলছি না, তারা বাংলা তথা ভারতের রাজনীতিতে এক একটা নাম, তারা বড় বড় এক একটি নাম, 4 বারের সাংসদ, 2 জন, একজন মন্ত্রী। আমি বলছি ইন্দিরা গান্ধী থেকে এখন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অবধি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে একজন, বাকি 2 জনকে দল ছেড়ে চলে যেতে বলেছেন, এরকম শুনেছেন? না, স্পেসিফিক এইরকম না হলেও ইন্দিরা গান্ধীকেও দল ছেড়ে আলাদা দল করতে হয়েছিল। আজকের যেটা কংগ্রেস, সেটা তো কংগ্রেস আই, সেটাই বন্দ্যোপাধ্যায় করেছেন, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন। ইন্দিরা গান্ধী, যাকে ইন্দিরা ইজ ইন্ডিয়া বলে সম্বোধন করা হয়েছিল এবং কারেক্টলি সো, তাকে অবধি দলে কোণঠাসা হওয়া ইত্যাদি ছেড়ে দিয়ে নতুন দল এইসব হয়েছে। আমি বলছি না যে এইগুলি কোনোটাই হওয়াটা খুব ভালো বা ইত্যাদি, এখানে ভালো খারাপের বিষয় নেই। মূল জায়গাটা হলো যেটা একটা ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যাটফর্ম পলিটিক্যাল পার্টিস। যদিও রেজিমেন্টেড পার্টিতেও যে কাদা ছোড়াছুড়ি যদি কোট আনকোট বলতে চান হয় না, এটাকেও বলতে পারবেন না। আমরা সাম্প্রতিক সময়ে তথাগত, আমার মানতে অসুবিধা নেই যে আপনি বলছেন নতুন নয় এবং হয় না এমন বলা যায় না, আমি মানলাম, কিন্তু দলের পক্ষে, দলের নিচুতলায় কি বার্তা যাচ্ছে? একদম একদম, আপনি নিচুতলায় বলুন বা সাধারণ মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, প্রায় 48% মানুষ যারা বিধানসভায় ভোট দিয়েছিলেন, তাদের কাছে যেটা প্রীতিকর মুহূর্ত নয়, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। মানে এখানে আমি কোনো রকম কূট কৌশলের আশ্রয় একেবারেই নেব না। এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য যখন শীর্ষ নেতৃত্বের অংশ তারা করেন, আমি অনুরোধ করতে পারি, ম্যাক্সিমাম তার বেশি আমার কিছু করার নেই, তাদের এটা ভাবা দরকার যে তাদের সংসদীয় ক্ষেত্রের যারা মানুষ প্লাস বৃহত্তর ও তৃণমূল কংগ্রেসের যারা ভোটার, তাদের কাছে কি বার্তা যাচ্ছে। তাদের নিজেদের মধ্যে কোনো মনান্তর সব হতে পারে, কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস পরিবার বা তাদের যারা ভোটার, একটা তফাৎ আছে, এটা কিন্তু ব্যক্তিগত মতান্তর বা মনান্তরের বিষয় নয়।
প্রত্যেককে সমালোচনা করছেন পাবলিক স্টেটমেন্টের ওপর বিষয় করে। যে ফিরহাদ হাকিমের যেটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন সেটা প্রেস কনফারেন্সে ফিরহাদ হাকিম বলেছেন পুলিশকে বার্তা। আমি বলছি প্রত্যেকটাই কিন্তু পাবলিক ডোমেনে আছে এবং ব্যক্তিগত মতান্তরের বিষয় নয়, এটা মানতে হবে। আমি শঙ্কুর কাছে যাব। শঙ্কু, সেই নারদাকাণ্ড যেখানে শঙ্কুদেব পাণ্ডারও ছবি ছিল, সম্ভবত তুমিও ভুলে গেছো বোধহয়, সিবিআই তো ভুলে গেছেই, সৌম্যরা ভুলে গেছে, পার্থদারা ভুলে গেছেন। বিজেপি একটা সময় রোজ বিকেলে প্রেস কনফারেন্স করতো, বিরাট জয়প্রকাশ মজুমদার তিনিও সব ভুলে টুলে তৃণমূলে চলে গেছেন। তার কারণ 8.5 বছর কেটে গেছে। আমি বলছি সেই ইস্যুটাকে কল্যাণদা খুঁচিয়ে তুললেন, এবং কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি নিজে শুধু সাংসদ তা নন, রিজওয়ানুর, সিঙ্গুর, নন্দীগ্রাম, এই আরজিকর কাণ্ডের পর এই থ্রেট কালচার শাসক দলকে তার কিন্তু মামলায় আইনজীবী হিসেবে দাঁড়িয়ে একটার পর একটা স্বস্তি এনে দিয়েছেন। তাহলে নারদার কথা তুলে নিজের দলীয় অন্য সতীর্থদের এই অস্বস্তিতে ফেললেন কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সুমনদা, যে তৃণমূল কংগ্রেসের এই মুষল পর্বে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ইন্টারেস্ট নেই যতক্ষণ পর্যন্ত না আরেকটা বক্তই হয়। কারণ এদের লড়াইয়ের ফলস্বরূপ একটা বক্তই হয়, একটা বাচ্চা মেয়ে পুড়ে যায়, তখন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এফেক্টেড হই, তখন আমরা খুবই ব্যথিত এবং দুঃখিত। শুধু বাচ্চা নয়, 11 জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এটা উপর স্তর থেকে শুরু হয়, নিচতলা পর্যন্ত যায়। আমার এটা অন্য একটি দৃষ্টিভঙ্গি রয়েছে সুমনদা এই লড়াইয়ের পেছনে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছিলাম যে মাননীয় সাধারণ সম্পাদকের এন্ড থেকে অভিযোগ কেউ বলছিলেন যে তার অনুগামীরা কোমর বেঁধে নেমেছেন এটা প্রমাণ করার জন্য যে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা দেওয়া শুরু করেছেন, সাধারণ সম্পাদক হিসেবে কে ব্যর্থ সেটাই প্রমাণ করছেন। কারণ দলের একাধিক নেতা একাধিক বক্তব্য রাখছেন, তৃণমূলের ভেতর একটা ডামাডোল পরিস্থিতি চলছে। না, তার অনুগামী কিনা জানি না, কিন্তু যারা তুলেছেন একেবারে পরিষ্কার উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার দাবি পাবলিকলি তুলেছেন হুমায়ুন কবির। তো তার জন্যই তো একাধিক পুলিশের, আপনি দেখবেন যে একাধিক পুলিশ রিলেটেড ইনসিডেন্টও আসছে। এখনো তো অনেক বাইরের লোকেরা যারা দুষ্টু লোক তারা বলছেন যে গুলি চললো না, এই ধরনের ঘটনা এস্টাবলিশই করা হলো পুলিশকে ব্যর্থ প্রমাণ করার জন্য। এটা দুষ্টু লোকেরা বলছে, এই যে কসবা কাণ্ড হয়েছে, বা ধরুন পুলিশের একের পর এক ব্যর্থতা, যেমন আরজিকর কাণ্ডে আপনি দেখবেন বিশেষ তৃণমূল নেতারা, বিশেষ অনুগামী নেতারা একটু প্যাসিভ ছিলেন, তারা পুলিশ যেন একটু গাড্ডায় পড়ুক এটাই তারা কোমর বেঁধে চেয়েছিলেন। তো এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ পুলিশ মন্ত্রী, প্রশাসনিক দক্ষতা নেই, তিনি ব্যর্থ। এবার আমার মনে হয় এই এপিসোডটা দেখো, ববি হাকিম যিনি দ্বিধাহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, আমি তোমার যদি বিভাজনও ধরে নিই, অভিষেক পন্থী নন সবাই জানে, তিনি প্রেস কনফারেন্সে পুলিশের সমালোচনা করছেন, তিনি তো মমতা বিরোধী হতে পারবেন। ববি হাকিম ওই ভালোবাসার ভুলটা পরের দিন শুধরেছেন সরাসরি হুমায়ুন কবিরকে আক্রমণ করে। আপনি যদি খুব সতর্কতার সাথে লক্ষ্য করেন তাহলে দেখবেন যেদিন ববি হাকিম এই মুখ ফসকে ভালোবাসার চলে বলে ফেলেছেন, তার এই এক্সপ্লেনেশন আসবে, বুঝতে পারেননি পুলিশটা সত্যি এফেক্টেড হয়ে গেছে, তারপরের দিনে তিনি পাল্টিকে ওই হুমায়ুন কবিরকে অ্যাটাক করে দিয়েছেন, বলেছেন যে ছবিটা ছেড়ে নির্বাচনে লড়ে দেখুন। সেকেন্ড ব্যাখ্যা কি হবে? সৌগত রায়, সেই সৌগত রায় যার টিকিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মানে পাবলিকলি সবাই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল বয়সের কারণে একাধিক ক্ষেত্রে, তার মধ্যে সৌগত রায় পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে ঘোষণা করলেন যে সৌগতদা আপনি টিকিট পাবেন, বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আমি বলছি সেই সৌগত রায় পুলিশের সমালোচনা করেছেন, তার কি ইন্টারেস্ট? তিনিও তো মমতা পন্থী। না, তিনি, আপনি মনে করেন হয়তো সৌগত রায় মমতা পন্থী, কিন্তু দেখুন রাজনীতিতে তো সবকিছুই পরিবর্তন হয়। এখন আধ ঘন্টা পরে কে কোন পন্থী থাকবেন এটা নিয়েই আপনাকে চারটে শো করতে হবে, ফলে আপনি এই প্রক্রিয়া চালিয়ে যান, রাজনীতির এটাই নিয়ম। এই প্রক্রিয়ায় কোনো টিপ্পনি না, আধ ঘন্টা পর সত্যি কখন কে কোথায় থাকবে জানি না, শঙ্কুদা আবার পুরোনো ঘরে ফিরে যাবেন কিনা সেটা মরে গেলেও যেমন এটুকু বলতে পারি, কিন্তু আপনি পুরোনো ঘরে যদি যান অনেকে খুশি হবে এটা আমরা জানি। আচ্ছা বেশ, শঙ্কু যে জায়গাটা আরেকটা উল্লেখ করলো সেটা হচ্ছে উপমুখ্যমন্ত্রিত্বের দাবি অথবা পুলিশ মন্ত্রিত্বের দাবি। একেবারে পরিষ্কারভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। কল্যাণদা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, যদি না তিনি কাউকে ওই পদে বসান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করতে চেয়ে বা উপমুখ্যমন্ত্রী করতে চেয়ে হুমায়ুন কবির যে ব্যাট শুরু করেছিলেন তা তীব্র সমালোচনা করলেন কল্যাণদা। দেখুন, একই লোক চালাতে পারে নাকি, লোড নিতে পারে একটা এত বড় 10 কোটি লোকের রাজ্য? আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে, যদি না মমতাদের নিজে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করে। এ আর আদি বনাম 90-এর লড়াই নয়, একেবারে আদি বনাম আদির লড়াই।
বাগযুদ্ধের কেন্দ্রবিন্দুতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দ্রুত রান তোলার কৌশলকে বলে বাজবল, কিন্তু দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে জল্পনার মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দলেরই একাংশের বিরুদ্ধে ব্যাট ঘোরাচ্ছেন তা বাজবলকেও হার মানাবে। আমার এখন জানার দরকার আছে তৃণমূল কংগ্রেসের কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে চায় না এট অল, তারা নাম করে বলে দিচ্ছি না আমরা তৃণমূল কংগ্রেসে চাই না মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই তৃণমূল কংগ্রেস চলছে। কি এমন হলো ভাই দলের কয়েকজনের মধ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নো কনফিডেন্স আসছে? যাদের আসছে তারা দলে না থাকলেই পারে। সম্প্রতি অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষে বারবার সওয়াল করেন তৃণমূলের হুমায়ুন কবির, আর তাতেই ফুঁসে উঠেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছি। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন করার? হু ইজ হি? হুমায়ুন কবির ইজ নট এ ফ্যাক্টর এট অল। ও কবে কোন কার সঙ্গে আছে, কার ফেভারে বলে, কবে কোন থেকে উল্টে দিকে অন্য কথা বলে কেউ বোঝে নাকি? যদিও হুমায়ুন কবির এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সরকারে ঢোকানোর সওয়ালেই অনড়। যে বক্তব্যটা আমি বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করা হোক বা ডেপুটি সিএম করা হোক, আমি সেটা পরিষদীয় নেতার কাছে বা দলের চিফ হুইপের কাছে বা দলের পরিষদীয় নেতার কাছে আমার এটা বলা উচিত ছিল, আমি মানছি। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে 1 নম্বর 2 নম্বর নিয়ে এখন জোর চর্চা। কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কোর্টটা কি বিশ্বনাথদার কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিন তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন, যদি না তিনি কাউকে ওই পদে বসান। আপাত দৃষ্টিতে দেখলে এটা অত্যন্ত সাধারণ কথা, নতুন কিচ্ছু নয়। তলিয়ে দেখলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ গত 3-4 দিনের মধ্যে আমরা সৌগত রায়কে বলতে শুনেছি যে একটা মানুষ এত লোড নিতে পারে, লোড কমানোর কথা সৌগত রায় বলেছেন। হুমায়ুন কবির আবার এই আগের প্রতিবেদনেই আপনারা দেখলেন যে আরেকবার প্রথমবার আবার দ্বিতীয়বার একই কথা বলেছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদে দেখতে চান, এবং যদি এটা করা যায় তবে পার্টির ভালো হবে এবং অনেক কিছু সামলানো যাবে। এগুলোর কি সব একসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিলেন? ক্ষমতার ভারসাম্যে কে কোথায় অবস্থান করছে সেটা কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি করেছে প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে। মানে তৃণমূলের যা নেতা তাদের অবস্থান অনিশ্চিত তৈরি হচ্ছে যখন ক্ষমতার ভারসাম্য কে কোথায় থাকবে সেইটা নিয়ে যখন তারা অনিশ্চিত হচ্ছেন, ফলে তারা কখনো ভাবছেন মমতার কাছে কথা বলি, কেউ বলছেন যে না অভিষেক ভরকেন্দ্রের মূল তার হয়ে কথা বলি। কিন্তু এই বিতর্কের কিন্তু কেন্দ্র কতগুলো দেখুন আপনি। 400 বিঘা জমি মানে লুট হয়ে গেল, মানে কাউন্সিলর বলছেন। সারদার ঘুষের কথা বলা হচ্ছে যে তৃণমূল নেতারা জেল খাটা, বোতল ভাঙা হয়েছে, মানে অভিনয় করা কথা। এই কথাগুলোই তো মানুষের কথা। তৃণমূলের যে নেতারা আজকে যেগুলো কথা বলছেন এগুলোই তো মানুষ বারবার বলেছে। এই কথাগুলোই তো মিডিয়াতে যখন বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যাচার করবেন না। আপনার নেতারা এই কথাগুলোই বলছে, যেটা আমরা আগে ভাবি, আপনার নেতারা কয়েকদিন পরে ভাবে বা চুপ করে থাকে, তারপরে প্রয়োজন বোধে কথা বলেন। যে প্রশ্নটা আসছে যে দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, এখনও সুপ্রিমো সরকারের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, যতগুলো অভিযোগ করা হচ্ছে 400 বিঘা জমির থেকে শুরু করে মানে নানা ইস্যুতে, প্রত্যেকটাই আপনি দেখুন মুখ্যমন্ত্রী কিছুতেই দায় অস্বীকার করতে পারেন না। কারণ দিনের শেষে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি মুখ্যমন্ত্রীর আছে। ফলে তার নেতা বা তার মন্ত্রিসভার কোনো সদস্য যদি এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে তাকে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আপনি দিনের পর দিন ব্যবস্থা নেননি। 2016 বিধানসভা নির্বাচনের আগে আপনি তো শ্যামবাজারে দাঁড়িয়ে বলেছিলেন যে যারা নারদার ঘুষকাণ্ডের সাথে যুক্ত আপনি তাদেরকে মন্ত্রিসভায় ঢোকাবেন না, তাদের আগে জানলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। তারপরেও কিন্তু আপনি তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন। অর্থাৎ দিনের শেষে আজকে আপনার নেতা মন্ত্রীরা যারা দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতির দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই অস্বীকার করতে পারেন না। দলের মধ্যে যে বিবাদটা আপনি দেখতে পাচ্ছেন, সেই দলের সুপ্রিমো এই মুহূর্তে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে দলের যে বিবাদ, সেই বিবাদটা আমরা যতই আঙুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকাই,
কিন্তু দিনের শেষে তো মমতা বন্দ্যোপাধ্যায় দল চালান, ফলে শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসাবে কিছুতেই দায় অস্বীকার করতে পারে না। কিন্তু দিনের শেষে আমি বলবো তৃণমূলের এই বিবাদে আমার এই বিবাদটা যদি 5 লক্ষ সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছেন তাদের রিক্রুটমেন্ট নিয়ে হতেন, অর্থাৎ যদি মানে সরকারি কর্মচারীরা যার শূন্য পদ যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি বেকাররা চাকরি পাওয়া নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ববি হাকিম বিতর্ক করতেন, সেটা অনেক শ্রেয় বক্তব্য ছিল। যদি বলতেন যে দুর্নীতি দমনের জন্য যা দুর্নীতি হয়ে গেছে, এইবার দুর্নীতি দমনের জন্য আমরা লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা শক্তিশালী করব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ নিয়ে যদি বক্তব্য রাখতেন তা নিয়ে বিতর্ক হতো, অনেক শ্রেয় বক্তব্য হতো। ফলে দিনের শেষে এই বক্তব্যে সাধারণ মানুষের কি যায়? আমি এখান থেকে বিরোধীদের কথায় আসবো, সেটা হচ্ছে তৃণমূলের, আমি সৌম্যর কাছে আসবো। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আমি বুঝলাম, ঠিক আছে, একেবারে নেতৃত্বের পর্যায়ে, শীর্ষ নেতৃত্বের পর্যায়ে তাও মানতে রাজি আছি। কিছুদিন আগেই আমরা আলোচনা করছিলাম যে শাসক ও তৃণমূল, বিরোধী ও তৃণমূল, তাও মানতে পারি। কিন্তু এই গোটা বিষয়টা থেকে সৌম্য, বিরোধীদের কি 1-6টা গ্রহণযোগ্যতা বাড়ছে? মানে এই যে 23 তারিখ আমাদের রাজ্যে 6টা কেন্দ্রের উপনির্বাচন, বিরোধীরা খাতা খুলতে পারবে? দেখুন, আমি প্রথমে আপনার কথার উত্তর দিচ্ছি, তার আগে বিশ্বনাথ দা একটা কথা বলেছিলেন, আমি বিশ্বনাথ দার কথা মেনে নিয়েই বলছি। আচ্ছা, এখানে যে লড়াইটা হচ্ছে আমরা দেখছি যে কালকে 3-4 দিন ধরে হচ্ছে সুমনদা, 4-5 দিন ধরে যার নেতারা যখন বলছেন, কিন্তু যাদেরকে নিয়ে বলছেন কেউ দায়িত্ব নিয়েছেন অভিষেকবাবুর, কেউ দায়িত্ব নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যদি মোটামুটি বুঝি তা। কিন্তু এই দুজন কিন্তু চুপ, তারা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না, কাউকে বলছেন না যে তুমি চুপ করো বা তোমরা দলের মধ্যে এগুলো আলোচনা করো, বলতেও পারে না, আমরা পাবলিকলি বুঝতে পারছি না। কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই জিনিসটা ফ্লেয়ার আপ করছে। আসলে গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলেও আর ওটা বোতলে ঢোকাতে পারবেন না। একটা কথা একটু কংগ্রেসি রাজনীতির এটা বৈশিষ্ট্য। অনির্বাণ যে কথাটা বলছিল, অনির্বাণের কথার উত্তরে বলছি, দেখুন, সাপুড়ের মৃত্যু হয় সাপের ছো বলে, অ্যান্ড হিস্ট্রি হ্যাজ ইজ ওন ন্যাস্টি হ্যাবিটস অফ রিপিটিং। আপনি যেভাবে অন্যের দল ভেঙেছেন, আপনাকে ওই দলটা ভাঙাটা দেখতে হবে, ইউ শুড ওয়েট ফর দ্যাট। আপনাকেও দেখতে হবে। এই ময়ূর সিংহাসনের লড়াই শুরু হয়ে গেছে, আর যারা তাড়াহুড়ো করছেন, একদল বিরোধীরাও কি অপেক্ষা করে আছে কবে তৃণমূলটা ভাঙবে? না, সেটা দেখুন, মানুষ ঠিক করবে, মানুষ তো ঠিক করবে। আমার কথা হচ্ছে, তাহলে বলে দিক না তৃণমূলের নেতারা যে কে অ্যাসেট, কে বার্ডেন। তো প্রকারান্তরে তো বলতে চাইছে মুখ্যমন্ত্রী বার্ডেন, তার আর ইনি অ্যাসেট। এক পক্ষ বলছে ওই বার্ডেন, ওই অ্যাসেট। পরিষ্কার করে বলে দিক বাংলার মানুষ যে আপনারা মুখ্যমন্ত্রী, আর 13 বছরের মুখ্যমন্ত্রী, তিনি এখন আর বার্ডেন নিতে পারছেন না, তিনি এখন আর বার্ডেন। এখন আমার কথা হচ্ছে, কিন্তু 23 তারিখ রেজাল্টটা যদি 6-0 হয়, তখন তৃণমূল প্রেস কনফারেন্স করে বলবে যে বিরোধীরাই বাড়ে। না, বলুক তৃণমূল। এক মিনিট, ওরা আমার সব থেকে বলছে তৃণমূল কি এটা আমি বিশ্বনাথ দা ক্লোজ করে বলি, বিশ্বনাথ দা ঠিকই বলেছেন। আপনি যতই এরা কুণালবাবু বা এরা ঘামাসান লড়াই করে নিক, এরা বলুক না পশ্চিমবঙ্গের মাথাপিছু রোজগারের পেছনে আলোচনা হয়েছে, বলুক না পশ্চিমবঙ্গে রুটি রুজি রোজগার বাসস্থান পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা হচ্ছে, বলুক না আজকে পশ্চিমবঙ্গে এই লড়াইটা তালিকাটা ফিক্স করা হয়েছে এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, নাকি সত্যি সত্যি ময়ূর সিংহাসনের লড়াই খুব তাড়াতাড়ি পেছন থেকে কেউ বলছেন যে তাড়াতাড়ি ভাঙো, আমরা তোমার পাশে আছি, ভাঙতে হবে। বোধহয় মহারাষ্ট্র মডেল কি তাহলে নতুন করে আবার এখানে হচ্ছে, নতুন করে শিবসেনার মডেল কি তৈরি হবে, সেই মডেলটার জন্য অপেক্ষা করছে, সেটা আমরা জানতে চাইছি বাংলার মানুষ। পেছন থেকে তোমরা বলছো, দেখুন, আমার মনে হচ্ছে যে ময়ূর সিংহাসনের পেছনে তোমরা লুকিয়ে আছো, কিন্তু কংগ্রেস যে এই অভিশাপের পায়ার পিছনে নিয়ে বছর ধরে জেগে বসে আছে, আমরা ভাবতে পারছি না। না, সেটা শঙ্কু বলতে পারবে না। তার কারণ আমার বক্তব্য হচ্ছে, এক সেকেন্ড, চিরকাল ইতিহাসের রাজনৈতিক লড়াই পরিবার থেকেই হয়েছে। তো এখানে যে লড়াই, যদি এরকম লড়াই থাকে, তো সেই লড়াই থাকবে, সেটা রাজনীতির পার্ট, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার প্রশ্ন, আবারও বলছি সুমনদা, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একসময় সিপিএম বলেছিল যে বামপন্থীদের বা বামফ্রন্ট সরকারের বিকল্প উন্নততর বামফ্রন্ট। তৃণমূলে এমন কেউ নেই যারা এই জায়গায় অন্তত ক্যাম্পেইন করবার মতো পরিস্থিতিতে রয়েছে, কারণ যারাই আসবে তার পরিস্থিতি যে পশ্চিমবাংলার মানুষ সেটা বলে। এক্ষুনি অনির্বাণ বলবে ফেব্রুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে তার 3য় নবজোয়ারের কর্মসূচি শুরু করবেন। ওই যে হোর্ডিংটা তুমি দেখোনি যে নতুন তৃণমূল, লাস্ট নতুন তৃণমূলের নবজাগরণের পর হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে গেছেন, এত বড় স্ক্যাম বেরিয়েছে। আবার যদি একটা কিছু নবজাগরণ হয়, এরপর আরো একটা কিছু হবে, তার জন্য জানতে হবে, আগামীকে মানতে হবে। স্লোগানটা আপনি কি বলবেন? আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন যে রাজ্যের রাজনীতিতে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এতটাই পোক্ত জায়গায় রয়েছে
যে ভালো হোক মন্দ হোক যাই হোক বিরোধী লাগছে না। সিপিএম মনে করতো তৃণমূল বিরোধীদের জায়গায় বিরোধীও তৃণমূল। বিরোধীদের যে তাদের এজেন্ডা সেটা কনস্ট্রাকটিভ হতে পারে, সেটা ক্রিটিসিজম বেসড হতে পারে, সেটা হোয়াট এভার যা খুশি হতে পারে, সেইটা নিয়ে আপনি লাস্ট কবে মেইন স্ট্রিম মিডিয়ায় ঘন্টা খানেক ঘন্টা দুয়েক যাই হোক আলোচনা শুনেছেন, কবে শুনেছেন? এই অনুষ্ঠানের অর্ধায়ত্তা তাই শেষ করে নি, যার ফলে আজকে তৃণমূল কংগ্রেসের ভেতরে 3 শীর্ষ নেতৃত্ব বা 4 জন হোয়াট এভার তাদের মধ্যে যে আলাপ আলোচনা সমালোচনা কাদা ছোড়াছুড়ি যাই বলুন সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু, এইটা নয় যে 2026 রাঘাবোধ হওয়া উচিত যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা তারা পরস্পরকে আক্রমণ করলে এখনো সেটা শিরোনামে আসে, মানে এতটা সাধারণ হয়ে যায়নি যে শিরোনামেও আর আনলো না সংবাদ মাধ্যম, তাহলে মারাত্মক হতো। কিন্তু আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাবো উইথ আ ভেরি সিরিয়াস নোট, যে তৃণাঙ্কুর ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কালকে মদন মিত্র আক্রমণ করেছিলেন, আজকে মদন মিত্রকে তার জবাব ফিরিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরাসরি বললেন তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কি আর কি আছে এই প্রতিবেদনে আপনারাই দেখে নিন। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। কে জামা পরবে আর কে জামা ছাড়বে, তৃণমূলে এখন কার্যত এই লড়াই। আর লড়াই কোনো জেসে নেতাদের মধ্যে নয়, একজন তৃণমূলের 4 বারের সাংসদ, অপরজন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, তৃণমূলের বর্ষিয়ান বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ প্রসঙ্গে বাগযুদ্ধের শুরু, যার পাল্টা কল্যাণকে কটাক্ষ করেছিলেন মদন মিত্র। আর এবার মদন মিত্রকে জবাব দিতে গিয়ে জেল বেলের প্রসঙ্গ পর্যন্ত টেনে এনে বিস্ফোরণ ঘটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মদন মিত্রও ছেড়ে দেওয়ার পাত্র নন। মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে? এখন সেই ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখনো? মদনকে কেউ সিরিয়াসলি পলিটিক্সে কেউ কখনো নেয় না। আমি হচ্ছি তৃণমূলের সব থেকে বড় শহীদ বলে আমাকে অপমান করলে আপনার নিজের অপমান হবে। আপনি আমদানি করা মাল, আপনি আমদানি করে ম্যানেজ করে মমতা ব্যানার্জি রাতে পায়ে ধরে কোনো রকমে ভবানীপুরে একে ম্যানেজ করে ওকে তুলে একটা বাড়ি কোনো রকমে তুলেছে। যদি মায়ের দুধ খেয়ে থাকেন মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করুন, আপনি পদত্যাগ করুন, আমিও পদত্যাগ করছি, এনি সিট ইন বেঙ্গল। মদন মিত্রকে আক্রমণ করতে গিয়ে বর্তমানেই থেমে থাকেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চলে গিয়েছেন তৃণমূলের জন্মলগ্নে। তা মদনের কথা থেকে মদনকে বলছি আমি, আর মদন কিন্তু কখনো তৃণমূলে প্রথম থেকে ছিল না কিন্তু, জানো তো। 1999 সালে যখন তৃণমূল তৈরি হয়, ওই 98, 99, 2 বছর মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়েছিল নির্বাচনে, এই হরিশ চ্যাটার্জির মুখে দাঁড়িয়ে এসে মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে গালাগাল দিয়ে গিয়েছিল, মদন মিত্র আর সৌগত রায়। তারপর 2001-এ এসে তৃণমূলের ছত্রছায়া আছে। আমরা তো প্রথম থেকে তৃণমূলে রয়েছি, আমাদের তো মাথা নিচু হয় মদন মিত্রের জন্য। আমি 31,000 ভোটে বাই ইলেকশন জিতেছিলাম সিপিএমের আমলে। সেখানে কল্যাণবাবু গোহারা হেরে পার্টিকে ডুবিয়ে আসানসোলে পগাপ্পা করে পালিয়ে এসেছিলেন এবং মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে শ্রীরামপুরের মতো একটা লোভনীয় সিট, আমি যখন দলে ছিলাম না তখন উনি মালে ছিলেন। কল্যাণবাবুকে বলি যে হিম্মত থাকে একবার আসুন না, একটু মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করে দুজনই পদত্যাগ করি, আপনার সিটে আমি দাঁড়াবো, মায়ের লাল হলে অ্যাকসেপ্ট করবেন, ভেঙে তছনছ করে দেবো। লড়াই শুধু মদন মিত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নয়, মদন মিত্র ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও লড়াই চরমে। পার্টিটা তো মমতার, এই যে বড় বড় কথা যারা বলছে আমি অনেক দিন ধরেই শুনছি, এই হচ্ছে ওই হচ্ছে, এটা দরকার ওটা দরকার, আমি হনু আমি তৃণমূলের জামাটা ছেড়ে ইলেকশনে দাঁড়াতো, দেখি কত বড় বাপের বেটা কে আছে। তৃণমূলের জামাটা কিন্তু মমতার জামা। উৎসাহী ছেলেরা জামাটাকে আরো বেশি জামাটা সুন্দর করার জন্য অভিষেকের চকচকের ছবিগুলো আরো লাগিয়ে দিয়েছে। ববি হাকিমের দয়ায় রাজনীতি করি না, মদন মিত্রর দয়াতেও রাজনীতি করি না। তারাও যখন টিকিট পাননি তখন কি ধরনের আচরণ করেছিল অন্য কেউ না জানলে আমি জানি। মদন মিত্র যখন অ্যারেস্ট হলো, 2 বছরের উপর জেলের ঘানি টানলেন, তখন তো এই জামা পরেই আপনি
জেলের ঘানি টেনেছিলেন। দা, আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর নিয়ে হুমায়ুন কবির প্রশ্ন তুলেছিল কোনো দিন? না আপনি নিজে তুলেছিলেন ওই এসএসকেএমে রুগী ভর্তি করতে পারছি না? শীত দরজায় কড়া নাড়ছে, কিন্তু তৃণমূলের অন্দরের তুলকালাম ঘিরে বঙ্গ রাজনীতি একেবারে গরমাগরম। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, কিছুক্ষণের জন্য রাজনীতি ভুলে আমি শুধু সংলাপগুলো লক্ষ্য করছিলাম। 2.5-3 দশক আগে বাংলা ছবির পরের পর তখন মিঠুন চক্রবর্তীর ওই ফাটাকেষ্ট সিরিজের হিট ফিল্ম একদম মেন স্ট্রিম হলগুলো কাঁপাচ্ছে, তখনও মাল্টিপ্লেক্সের যুগ আসেনি। সেই সময় সলিল কুমার নস্কর বলে একজন চিত্রনাট্য লিখতেন, NK সলিল নামে। আমি বলছি উনি এই যদি প্রতিবেদনটা দেখেন, নিঃসন্দেহে ওনার পরের ছবিতে 2-3টে সংলাপ পেয়ে যাবেন। কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, এক হচ্ছে যে আরেকটা অংশ আছে, যে অংশতে এরাই বলছেন, এই বড় নেতারা, শীর্ষ নেতারা, যে শাসক দলের মধ্যে তৃণমূলের মধ্যে পদ বিক্রির কথা বলছেন। বিরোধী দল কিছুদিন আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে বলতে শুনেছি যে টিকিট বিক্রি হচ্ছে কামিনী কাঞ্চনের জন্য। আমি বলছি, কোথাও রাজনৈতিক লাভ, স্বাভাবিকভাবে আপনারা কথায় কথায় বলেন যে দুটো মেরু হয়ে যাচ্ছে, বিজেপি নয় তৃণমূল, তৃণমূল নয় বিজেপি, তার মধ্যে দুটো দলই যখন এই বিক্রি বাটার কথা হচ্ছে, টাকা পয়সার কথা হচ্ছে, তখন বাকি বিরোধীদের গ্রহণযোগ্যতা কি 1-6 বাড়ছে? আমি বলছি যে এই রাজনীতিটা আপনি এক্ষুনি বলবেন যে অনৈতিক, খারাপ ইত্যাদি, কিন্তু মানুষের ভোটে বারবার দেখা যাচ্ছে যে এই রাজনীতিটায় মানুষ শিলমোহর লাগাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানুষ ফাইনালি সিদ্ধান্ত নেবে সুমন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি গত 5-7 মিনিট ধরে শুরুতে যাদের দেখিয়েছেন যে 5-6জন নেতার কথা, তাতে বিরোধীরা নয়, এই রাজ্যে গত 10 বছর চলার পর, সরকার চলার পর শাসক দল কেমন এটা বোঝার জন্য আমি বললাম যে ঠিক 4টে স্টেটমেন্ট যথেষ্ট। আমি ধরুন আরো একজন বাকি আছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, আপনার বক্তব্যের পরে আসবে। হ্যাঁ, আমি বললাম যে নারদা আসলে চক্রান্ত ছিল না, নারদা একটা ফ্যাক্ট, এটা নিয়ে আজকের আর সন্দেহ থাকার কথা না। যে পরিষ্কার হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি যা বলেছেন তার মানে নারদা আসলে ইটস এ ফ্যাক্ট। এটা হওয়ার পরও কেন হচ্ছে যে ববি হাকিম এবং সৌগত রায়রা ছিলেন, এবং এটা ফ্যাক্ট যে তৎসত্ত্বেও যে কল্যাণবাবুর মতো নীতি নৈতিকতার ধ্বজাধারী সাংসদ, তিনি এথিক্স কমিটিতে গত 10 বছর থাকার পরে একবার এই প্রশ্নটা জিজ্ঞেস করেননি। এবং এটাও ঠিক যে আমাদের এই সৌগত রায়, যিনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জি সম্পর্কে বললেন, আমার সেখান থেকেও খুব পরিষ্কার হচ্ছে যে আমাদের এখানে সারদা কাণ্ডটাও হয়েছিল। আপনি যদি বলেন যে হুমায়ুন কবির, যে ববি হাকিম এবং মদন মিত্রের রেফারেন্স নিয়ে এসছেন, আপনি একইভাবে এদের কথা থেকে যদি দেখেন যে সিন্ডিকেট হয়েছে কি হয়নি, হয়েছে। সোমনাথ কাউ যা বলেছেন তার থেকে হয়েছে। আপনি যদি বলেন পুলিশ ব্যর্থ না পুলিশ সফল, যা নিয়ে রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে আরজিকর আন্দোলনে, ববি হাকিম যে প্রশ্নটা করেছেন তাতে প্রমাণিত হচ্ছে যে পুলিশ ব্যর্থ, এটা তৃণমূলের নেতারাও স্বীকার করছেন। ফলে এখন মুশকিলটা কি হচ্ছে সুমন, সন্ধ্যেবেলায় সেই শ্রীনাথ বহুরূপীতে যে পিসে মশাই রাত্রির ওই যে বাঘ দেখেছিলেন, রয়্যাল বেঙ্গল টাইগার দেখে বলেছিলেন যে বন্দুক লাও, সরকি লাও, তারপর হচ্ছে লাও তো বটে, আনবেটাকে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে যে আমাদের শহরেরও মহানাগরিক পিসে মশাইয়ের মতো ভূমিকায় প্রায়, তিনি বললেন যে ইন্টেলিজেন্স কোথায়, পুলিশ কোথায়, কেউ কোথাও নেই। প্রশ্নটা হচ্ছে এই পুলিশকে, আমি বললাম ওই রকম শ্রীনাথ বহুরূপী সাজিয়ে রেখে দিয়েছেন যদি যা হয়, তাহলে পুলিশ আর পুলিশের ভূমিকায় কখনো কাজ করতে পারে না। বক্তব্যে যদি মুখ্যমন্ত্রী বলেন যে পুলিশকে গিয়ে যে কে দায়িত্ব নেবেন, বিরোধী কোথাও সেটাও বলুন। এবার আমি বলছি যে বিরোধী লাও, বিরোধী কোথায়, আমি বলছি যে আমি এই কারণে বলছি যে আরজিকর আন্দোলনের পর আপনি রাস্তা ধরে যে জন আন্দোলন দেখেছেন, ভয়েসটা তো বিরোধীদেরই ভয়েস, এটা তো সরকার বিরোধী একটা ভয়েস, এটা কি মনে হচ্ছে সরকারের পক্ষের ভয়েস? থাকবে। আমি আবার বলছি যে ইলেকশনে সরকার বদলের সুযোগ আছে, আপনি দেখবেন সেই ইলেকশনেই হচ্ছে যে এই পরিবর্তনের ছাপ পাবেন। যে এই বাই ইলেকশন কোনো কালে হয়নি, আপনি বহু কাজ সাংবাদিকতা করছেন, আমি বাই ইলেকশন নিয়ে কথা বলবো না, মানুষ ওই ঝুঁকিটা নেবেন না। কিন্তু এখানে তৃণমূলকে সরানোর ন্যূনতম সুযোগ যেদিন মানুষ পাবেন সেদিনই মানুষ হচ্ছেন সেটা নেবেন। এবং আমি এই কারণের জন্যই বলছি যে শীতের সার্কাস বলতে যা বোঝায়, আপনি আজ সন্ধ্যাবেলায় যা দেখাচ্ছেন আমাদের এই শাসক দলের নেতা নেত্রীদের, মানুষ চমৎকৃত হবে এই সার্কাসটা দেখে। এবং বলছি তৃণমূল সম্পর্কে একটা উপলব্ধি বলতে যা বোঝায়, 48% মানুষ তো ভোট দিয়েছেন, অনির্বাণরা বললেন যে এই মানুষ আরেকবার নিজে নিজে বিবেচনা করবেন যে আমি কাদেরকে ক্ষমতায় এনেছি এই জায়গায়। পার্থদা যেখান থেকে শুরু করলেন যে চক্রান্ত না ফ্যাক্ট, নারদা কি, আমি বলছি এটা নিয়ে একেবারে যুযুধান, দুপক্ষের নানা রকম ব্যাখ্যা আছে। শুভেন্দু অধিকারী যেমন চিরকাল বলেন যে নারদা কোনো দুর্নীতি নয়, এটা ষড়যন্ত্র, এটা ভাইপো করিয়েছিল, কোট অ্যান্ড কোট বলছি। কিন্তু 2022 সালের 27শে আগস্ট ফিরহাদ হাকিম
এই প্রসঙ্গে বলেছিলেন যে সে কেসের ব্যাপারে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমি এটা রিপিট করব না, এটা রিপিট করা যায় না, অর্থাৎ এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত, এই ইঙ্গিত। এই বিষয়ে সৌগত রায় বলেছেন যে এটা ট্র্যাপ ছিল, সেই ট্র্যাপ নিয়ে আমি বলতে চাই না। শোভন চট্টোপাধ্যায় বলেছেন যে আজকে আমরা 6 বছর ধরে একটা চক্রান্তের শিকার। শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে বিশ্বনাথদা উল্লেখ করছিলেন 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে, কলকাতা ভোটের ঠিক 3 দিন আগে 17ই আগস্ট ঠিক কী বলেছিলেন একবার দেখাই। আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আই ক্যানট চেঞ্জ। আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে আই ক্যানট চেঞ্জ। আমি শুভময়দার কাছে যাব, কিন্তু তার আগে পার্থদাকে যে জিজ্ঞেস করলাম কে বলেছেন এইবার দেখাবো যে তৃণমূলে কি পদ বিক্রি হয়। আরেকজন দাপুটে ক্যাবিনেট মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাভেদ খান, তিনি আজকে গোটা বিষয়টা নিয়ে এবিপি আনন্দের সামনে মুখ খুলেছেন। মারাত্মক ইঙ্গিত, পদ বিক্রি হয়। দেখুন, বহিষ্কার করে দেওয়া হয়েছে কি হয়নি সেটা পর, নেওয়া হয়েছে কেন এবং কারা লিয়েছে, এর পিছিয়ে কী চলছে, আর্থিক কোনো ব্যাপার আছে না আছে, এটা তদন্ত করে পার্টিকে দেখা উচিত। এই সেলে আগে একটা পকেট কমিটি বা একটা পদ বাণিজ্য ছিল, আগে অনেক আগে পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, দল এগুলো বরদাস্ত করে না। তৃণমূলে কি টাকার বিনিময়ে পদ বিক্রি হয়? এখানেও কি ফ্যাক্টর সেই কাঞ্চন? এই জল্পনা উস্কে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। জুলকার আজকে বলেছে আমি জাভেদদার লোক ছিলাম, তারপরে আমি সুশান্ত ঘোষের সঙ্গে থাকতাম, সুশান্ত ঘোষের হয়ে আমি ভোট করিয়েছি। জাভেদদা এবং সুশান্তদার সঙ্গে আমি থাকতাম, কিন্তু এখন আমাকে ছেড়ে দিচ্ছে, বলছে আমি তৃণমূলের লোক নই। সে আমার পার্টির কোনো পথে ছিল না, কোনো জায়গা ছিল না, সে তো বিজেপি করেছে, সে আইএসএফ করছিল লাস্ট, এই আমার ইলেকশনে আইএসএফ করেছে। তার আগে কি নাম সে এই আপনার লোকসভা ইলেকশনে আবার দেখলাম তৃণমূল করছে। তার আগে কি নাম সে বিহারে সে পঞ্চায়েত প্রধানের ইলেকশন লড়েছে বিজেপির হয়ে, আবার সমাজবাদী পার্টি করেছে। তো ও রোজ পার্টি করে ও সুবিধাবাদী, ও কারুর নেই। এবং এর মধ্যেই দেখলাম আমাদের পার্টির মাইনরিটি সেলের সে কি নাম সে সম্পাদক হিসাবে ঘোষিত হলো হঠাৎ। সে একজন এমএলএ আছে তাকে জিজ্ঞেস করবে না, একজন কাউন্সিলর আছে তাকে জিজ্ঞেস করবে না, কে বা কারা করেছে এটার তদন্ত হওয়া দরকার পার্টি থেকে। এবং যার নামে 100-150 উপরে কেস থাকে সে সাধারণ সম্পাদক হয় মাইনরিটি সেলের, এটা আমি কোনোদিন যে পার্টি করিনি সে হতে পারে, এটা বাঞ্ছনীয় না, এটা আমি মেনে নিতে পারি না। এখন কেউ বলছে ও ইস্তিফা দিয়ে দিয়েছে বা রিজাইন করেছে, কে রিজাইন করেছে, কেন হলো, কেন প্রথম? তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ঘটনার পর 108 নম্বর ওয়ার্ডে ভুরি ভুরি জমি কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি সামনে এসেছে মোহাম্মদ জুলকারনাইন আলী নামে এক ব্যবসায়ীর নাম, যার বিরুদ্ধে গুলশান কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই জুলকার আগেই দাবি করেছিলেন তিনি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক। 2019-এর 27 ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে। নিয়োগপত্রের নিচে সই রয়েছে প্রয়াত প্রাক্তন সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের। আবার 2024-এর 16 মার্চ ফের তাকে তৃণমূলের রাজ্য সংখ্যালঘু কমিটির সম্পাদক হিসেবে মনোনীত করা হয়, যেখানে সই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে এই চিঠি, যেখানে চলতি বছরের 1 আগস্টের তারিখে মোহাম্মদ জুলকারনাইন আলীর উদ্দেশ্যে লেখা রয়েছে, আপনার নামে অনেকগুলি মামলা থাকায় আপনাকে যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদে সাময়িক যে পদ দেওয়া হয়েছিল তা আজ থেকে বহিষ্কার করা হলো। এই চিঠির নিচে সই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেলের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের। তিনি এখন যাবতীয় দায় ঠেলে দিচ্ছেন প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ হাজী নুরুলের কোর্টে। আর তার কথাতেও সেই টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। তিনি আগে থেকে ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাজী নুরুল ইসলাম সাহেব, উনি যখন এই সেলের দায়িত্বে ছিলেন উনি ওনাকে এই পদে রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই বিতর্ক যখন থেকে তৈরি হয়েছে, তো আমরা সাধারণত এই বিতর্কিতদের বা যারা হামলা মামলায় বিভিন্ন কারণে জড়িয়ে যায়, যদিও কতটা অভিযোগ আছে আমার জানা নেই, এই বিষয়ে আমি জানি না, কিন্তু এই ধরনের অভিযোগ আসলে জড়িয়ে গেল আমরা দল থেকে তাকে অব্যাহতি দিই এবং এখন থেকে তাকে দলের এই পদ পদবি ব্যবহার করা নিষেধ করা হয়েছে। এটা আসার পরে আমরা স্পষ্টতই
পকেট কমিটি, পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য দল এগুলো বরদাস্ত করে না। দল জিরো টলারেন্স নীতিতে চলে। 2021-এর বিধানসভা ভোটে পরাজয়ের পর দলের একাধিক বড় নেতাকে কাঠগড়ায় তুলে কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। কামিনী কাঞ্চনের ফলে 2021-এ দল ডুবেছে। ভোটের দিকে না তাকিয়ে, নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে? ডুবে যাবে তো। সব দলের অন্দরেই কি তাহলে টাকার খেলা, আনুগত্য, পারফরমেন্স না অর্থবল, কোনটা বেশি প্রয়োজন? প্রশ্ন রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, সব নৈতিক প্রশ্ন তো আছেই, কিন্তু একটু হালকা রিওয়াইন্ডে যাই আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর ঠিক সেইখান থেকে আমি শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়দা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা পরিষ্কার। পুলিশের সমালোচনা মানে হচ্ছে পুলিশ মন্ত্রীর সমালোচনা। তিনি বলছেন যে দলে থেকে এই জিনিস করা যাবে না। কোট আনকোট কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশের সমালোচনা করতে গিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার চেষ্টা করছেন, দলে থেকে তারা অন্যায় করছেন, দলের বাইরে গিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিন। অর্থাৎ এই যে পুলিশের সমালোচনা যেগুলো দলের মধ্যে থেকে আসছিল, কল্যাণবাবু দেখছেন কিন্তু এটা পুলিশ মন্ত্রীর সমালোচনা। কল্যাণবাবু আজকে পেয়েছেন এবং মানে সম্পূর্ণ কৌশলী তৃণমূল কংগ্রেস ঠিক যেভাবে রাজনীতিটা চালাচ্ছে আর কি, সারাক্ষণ বিনোদন দিয়ে যাবে আমাদের আলোচনায়, এবং গণতন্ত্রের তো একটা বিনোদনের প্রয়োজন আছে। এবার সমস্ত বিনোদন যদি তৃণমূল কংগ্রেস দিয়ে দেয় তাহলে অন্য কোনো বিরোধী দলের কোনো প্রয়োজনই নেই, তাহলে সম্পূর্ণ বিনোদন তাদের হাতেই আছে। মদনবাবু, কল্যাণবাবু যে কমিউনিকেশনগুলো করছেন এবং সম্পূর্ণ চিত্রনাট্য প্রস্তুত, এটা একেবারে তৈরি করা যাতে মানুষ দেখবেন, ভাববেন এবং তারপর আবার তৃণমূলকে গিয়ে ভোট দেবেন। রাজনৈতিক আলোচনার সমস্ত সুযোগ তৃণমূল কংগ্রেস অসম্ভব যৌক্তিক একটা পথে, একটা ভাবনা চিন্তার মাধ্যমে বন্ধ করে দিচ্ছেন। আগে কি কথা ছিল, আচ্ছা শুধু বিনোদন, এই যে যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন তাদের তো পার্টিতে পয়েন্টও বাড়লো, যে এইভাবে বলিষ্ঠভাবে তারা এমনটা নাও হতে পারে, কারণ এটা হয়তো সম্পূর্ণ ঠিক করে সাজানো আর কি। মদনবাবু আর কল্যাণবাবু কি বলবেন, ফলে তৃণমূল কংগ্রেস অত্যন্ত দায়িত্বশীল একটি দল, যেটা অনির্বাণবাবুও বললেন। এই দলের মধ্যে অনেকে অতি বামপন্থী আছেন, যারা বিজেপি বিরোধী, এরকম মানুষও আছেন। বিভিন্ন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতন সব কাজ হয় আর কি। ফলে সেই আরেকটু সময় দেবেন আর কি। মানে একটা বড় কথা আছে না, when a clown moves into a palace he doesn't become a sultan, the palace becomes a সার্কাস। মানে যখন একজন বিদূষক বা ভাঁড় রাজপ্রাসাদে পৌঁছন, তিনি রাজা হন না, রাজপ্রাসাদ সার্কাস হয়ে যায়। তৃণমূল কংগ্রেসকে দেখার পর এই ভাঁড়েরা প্রচণ্ড প্রতিবাদ করবে, বলবে যখন একজন রাজা সার্কাসে পৌঁছন তিনি ভাঁড় হতে পারেন না, সার্কাসটা রাজপ্রাসাদ হয়ে যায়। তৃণমূল কংগ্রেস আমাদের রাজনীতিটাকে মোটের ওপর এই একটা জায়গায় সুন্দর করে পৌঁছে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের নিরিখে প্রত্যেকটা কথার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস যে জায়গায় পৌঁছেছে, ধরুন কেউ বললেন আমি দুপুরে ভাত খাই, তৃণমূলের নেতা, সবাই হাসতে শুরু করবেন, বা তাই নিয়ে একটা গভীর আলোচনা শুরু হয়ে যাবে। মজার চরিত্র, লালু প্রসাদ যাদব ভাবুন, ডোনাল্ড ট্রাম্প ভাবুন, বিভিন্ন দলে এক আধজন থাকেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই এই মজাটা আমাদের দিচ্ছেন। কিন্তু এইখানটায় দাঁড়িয়ে একটু ওই একটা জামা, কোন জামা কে পরবে, কে ছাড়বে, সেখান থেকে হঠাৎ করে একবার মনে হলো যেন সেই একটা কবিতা ছিল না, রাজা তোর কাপড় কোথায় আর কি। আর সেখানেই পার্থদার কথা শুনে মনে হলো সিপিএম কোথায় গেল, কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে পার্থদা, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরে গাছের ছায়। কল্যাণবাবু আর মদনবাবুর পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্রে যদি ভোট হয় এবং পার্থদা যদি কেন্দ্র ঠিক করে দেন, পার্থদার জামানত বাজেয়াপ্ত হবে। পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা এই জায়গায় পৌঁছেছে। কিন্তু সত্ত্বেও শুভময়কে আমি একটা জিনিস বলি, যে এই এন্টায়ার আরজিকর এপিসোডের আন্দোলনে তৃণমূল কংগ্রেস যাদের কথা বললেন, এই বিখ্যাত নেতারা, তারা বাম এবং অতি বামের ছায়াটাই দেখতে পাচ্ছেন। ফলে এখান থেকে পরিষ্কার হচ্ছে ভূত দেখার যদি প্রশ্ন হয় তৃণমূল শত্রু হিসেবে এই মুহূর্তে বামেদেরই দেখতে পাচ্ছেন। কিন্তু ভূত মানে আরেকটা অর্থ হচ্ছে অতীত, বামেরা অতীত হয়ে যায়নি তো। নীরেনবাবুর অসাধারণ উলঙ্গ রাজা কবিতার রেফারেন্স দিলেন, আমি অ্যানিমেশনে আজকে নীরেনবাবুর কবিতা দিয়েই আসতে ইচ্ছে করছে, কিন্তু অনির্বাণের উত্তর নেব। দেখুন, নির্বাচনী গণতন্ত্রে মানুষ ভোট দিয়ে শুধুমাত্র যে শাসককে বাছেন এমন নয়, তারা কিন্তু বিরোধীকেও বাছেন, কারণ দুপক্ষকেই বেছে নেওয়ার সুযোগ মানুষের কাছে থাকে। আমরা অন্তত রাজ্যের নিরিখে দেখছি শাসক তারা 2011 থেকে তৃণমূলকে বাচ্ছেন ঠিকই, কিন্তু বিরোধী পক্ষে যাদেরকে বাচ্ছে, সেটা 2011 হোক, 16 হোক বা 21 হোক, তাদের ভূমিকার বিশেষ কোনো বদল হচ্ছে না। তাদের ভূমিকা যথার্থ নয় বলে শাসকই এবার বিরোধী হয়ে যাচ্ছে। দেখুন, কোনো জায়গায় তো ব্যাকরণ থাকে না, এটা আপনি এইভাবে দেখুন, কোনো জায়গায় তো ভ্যাকুয়াম থাকে না, এটা আপনি বলতেই পারেন, এইভাবে এক্সপ্লেন করতে পারেন, যা সত্যি তো বিরোধিতা করার জায়গায় যদি বিরোধীরা ঠিকভাবে না পৌঁছয়, শাসকের একাংশ সেটা করছে, আপনি এক্সপ্লেন
ইনফরমেশন হতে পারে, সেটা আমি মেনেও নিতে পারি, কিন্তু আমার পয়েন্ট অন্য যে একজন সাধারণ মানুষ হিসেবে, আমার রাজনৈতিক অবস্থান ছেড়ে দিন, সাধারণ মানুষ হিসেবে গণতন্ত্রে একটি প্রপার বিরোধী দল বা বিরোধী শক্তি বা বিরোধী জোট আপনি যাই বলুন তার অভাব কিন্তু আমরা অনুভব করছি। কারণ বিরোধিতার জায়গায় আমরা বিগত 5, 6, 7 বছর ধরে শুধুমাত্র হয় আমি এই কথা অনিবার মেনে নিতাম, কিন্তু বিরোধীরা যদি একটা পুরসভার আসনও যেতে, একটা ঝালদা যেতে, একটা বিধানসভা খুঁজে খুঁজে একটা বিধানসভা যেতে, তাহেরপুর, বাইরন বিশ্বাস, তাকে অধিকার করতে শাসক ঝাঁপিয়ে পড়লে তখন তাদের মুখে কি গণতন্ত্রের কথা শোভা পায়? আমি ঝালদার উদাহরণ দিলেন বলে আপনাকে ধন্যবাদ জানাই। দু একটা বোর্ড, ঝালদার উদাহরণ দিলেন বলে বলি, ঝালদার উদাহরণের ক্ষেত্রে ন্যারেটিভটা কি যে ওখানে যেহেতু কংগ্রেস জিতেছিল অতএব তপন কান্দুকে খুন করে তৃণমূল দখল করেছে, ন্যারেটিভ তো। শঙ্কুর দলের কতজন 10-এর ওপর বিধায়ককে নিয়ে রেখেছেন, আবার তাদের পদত্যাগও করাননি। আমি একটা করে আছি। ঝালদার ক্ষেত্রে যখন রাজ্যের এসআইটি তারা তপন কান্দুর খুনের তদন্ত করে জানালো যে এটা ব্যক্তিগত শত্রুতার কারণে খুন, সিবিআই তদন্তের জন্য আদালতে গেলেন তারা, আদালত সিবিআই তদন্ত দিল, সিবিআই পর্যন্ত তদন্ত করে কিন্তু এসআইটির তত্ত্বে শিলমোহর দিল এবং বলল যেটা রাজনৈতিক কারণে খুন নয়, যদি আমি ভুল হই আপনি আমাকে ধরিয়ে দেবেন। সিবিআই পর্যন্ত ধরিয়ে দেব যে ঝালদা অধিকার করার জন্য তৃণমূলের এই অতি উৎসাহটা কি গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যায়? না, আমি বলছি যে তৃণমূল কংগ্রেস অন্তত গণতন্ত্রের জায়গাটা নিশ্চিত করতে পারেনি। আমি বারবার বলছি যে ন্যূনতম নৈতিক অধিকার তৃণমূল কংগ্রেসের কোনো স্তরে নেই যে গণতন্ত্র নিয়ে কথা বলা, দেশের গণতন্ত্র, অন্য রাজ্যের গণতন্ত্র, নিজের চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। যদি একের পর এক পঞ্চায়েত পুরসভা যেভাবে দখল হয়েছিল, একের পর এমএলএ, মানে আমি বলছি বামেদের বিরুদ্ধে অনেক সমালোচনা আমরা করেছি, কিন্তু বামেরা পতাকা ধরিয়ে দিয়েছে অন্য, মানে এক দলে জিতেছে আর বাম পতাকা ধরিয়ে দিয়েছে, এই উদাহরণ নেই। একবার নবান্নে গিয়ে নৌসব বেনেজুর জয়েন করেছিল, মানে আমি বলতে চাইছি নবান্ন পর্যন্ত ব্যবহার হয়েছে দল বদলের জন্য। ফলে তৃণমূল কংগ্রেস নীতি নৈতিকতাটা বিসর্জন দিয়ে, কিন্তু আমি ওই জায়গা থেকে আমি বলতে চাই যে তৃণমূলের এত নেতার বক্তব্যের মধ্যে যেটা ভয়ের একটা কারণ, সেটা হলো শেষ পর্যন্ত মানুষগুলোকে ভুল পথে পরিচালিত করছি না তোমরা, মানে শেষ পর্যন্ত ভালো মন্দের বিচারটা হারিয়ে যাচ্ছে না তো শেষ পর্যন্ত। প্লিজ এক মিনিট, আজকে একটা গুরুত্বপূর্ণ খবরের কাগজ দেখিয়েছে স্ট্যাটিস্টিক্স দিয়ে যে কিভাবে গত 10 বছরে তৃণমূল শাসনকালে কলকাতা মেট্রো শহরের কিভাবে কোম্পানি, মানে বাণিজ্যিক কোম্পানির সংখ্যা কমেছে, মানে যেখানে ব্যাঙ্গালোরে 300 গুণ বেড়েছে, 340 গুণ বেড়েছে, সেখানে পশ্চিমবাংলাতে 6393টা কোম্পানি ছিল, সেটা 5893 কোম্পানি, অর্থাৎ 10% কোম্পানি কমেছে। অর্থনীতির ধ্বংসে যাচ্ছে, বাড়িতে বাড়িতে বেকার, এই প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে না তো। আধিপত্যবাদ নিয়ে জাস্ট দুটো কথা বলবো। এক হচ্ছে আজকে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, বিকেলবেলা অন্য কোনো খবর নেই নির্বাচনে, যা যা পশ্চিমবঙ্গে পাওয়া যায়। আধিপত্যবাদ 1, আধিপত্যবাদ 2 হচ্ছে আধিপত্যবাদের খুব মজা থাকে। আপনি দেখবেন চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর দেখতে গেলে ভীষণ মজা লাগে। ফলে এই যে 2 আধিপত্যবাদের অবস্থা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে, এর জন্যে সাধারণভাবে ভোটাররা দায়ী। পশ্চিমবঙ্গের উন্নতির যে কথা বিশ্বনাথদা বললেন, তৃণমূলের 2জন নেতার মধ্যে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের উন্নতি নিয়ে একটা মুখোমুখি দ্বন্দ্ব হয়েছে, আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে সেটা পেয়েছেন। যদি দেখাতে পারেন তাহলে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সিরিয়াস রাজনীতির মাধ্যমে তারা চালাতে চাইছে। ঠিক, ওয়ান লাইনার। কিন্তু 288টা সিটে একদিনে ভোট হলো, দিনের শেষে ঘটনাবিহীন একটা ভোট। শুধুমাত্র আমি বলছি শিরোনাম হচ্ছে যে সাধারণ মানুষ কোথায় ভোট দিলেন, কত ভোটের পার্সেন্টেজ, সেলিব্রিটিরা কোথায় দিলেন। আই রিপিট, ঘটনাবিহীন হিংসাবিহীন একটা ভোট। আর এই রাজ্যে যতগুলো দফাই ভাঙা হোক না কেন, ঘটনাবিহীন হিংসাবিহীন আমরা করতে পারি না। আমি একটা কথা, লাস্ট বাই ইলেকশন নিয়ে আপনি বলেছিলেন যে রেজাল্ট কি হবে, যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় তখন না লোকে রেজাল্ট নিয়ে আলোচনা করবে। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় না, 3 মাস আগে পশ্চিম মেদিনীপুরে কে এসপি হবেন সেটা আগে থেকে ডিসাইডেড হয়। ইলেকশনের কথা শুনতে কটা অভিযোগ বিজেপি করেছে নির্বাচন কমিশনে, একাধিক ইলেকশন কমিশন নিয়ে অভিযোগ আছে, একাধিক অভিযোগ, এবং এরা ইলেকশন কমিশনে অফিসার পাঠানোর ক্ষেত্রে পর্যন্ত এরা বলছেন আমাকে বলুন না, এরা করেন আমি শুধু একটা কথা বলছি, দেখুন আমরা এত গণতন্ত্র নিয়ে এত গণতন্ত্র নিয়ে কথা বলছেন, গণতন্ত্র নিয়ে অনির্বাণ এত কথা বলছে, তাহলে গণতন্ত্র নিয়ে এত কথা বলতে বলতে ওরা রাজ্য নির্বাচন কমিশন যে নির্বাচনগুলো করে সেই নির্বাচনের, তাহলে এবিপির আর্কাইভটা শুধু দেখিয়ে দিন, আমাদের এখন আলোচনা করতে হবে না। গত পঞ্চায়েত নির্বাচনে বিডিও যদি জেতা প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নিয়ে পরাজিত প্রার্থীকে দিয়ে দেয়, বিডিও দাঁড়িয়ে থেকে তাড়িয়ে দেয়,
তাহলে এইসব গণতন্ত্রের কথা ওই রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ পরমহংসদেব বলবে ওকে দাঁড়িয়ে যে তোমার এবার চৈতন্য হোক, এছাড়া আর কোনো বেঁচে থাকলে বলতেন চৈতন্য হোক। এই তো হচ্ছে গণতন্ত্রের গল্প দিচ্ছে, মানে শূন্য গণতন্ত্রে উন্নয়নের তত্ত্ব দেওয়া তৃণমূল, আমরা জানি হ্যাঁ উন্নয়নের তত্ত্ব দেওয়া তৃণমূল হয়তো আপাতত লাভ করছে, আপাতত ভোটে জিতছে, কিন্তু মানুষ সহ্য করে দেখে একটা সার্টেন টাইমের পর এই অহংকার এবং দম্ভ। একটা সময় 2011 সালের আগে আমরা বামপন্থী নেতাদের মুখেও দেখেছিলাম, তারপরে পাল্টাতে সময় লাগে। বেশ বেশ, কিন্তু পাল্টান কারা? পাল্টান মানুষ। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে কি বলছেন আপনারা দেখাবো। অতীশচন্দ্র ভাওয়াল বলছেন তৃণমূলে নবীন প্রবীণের দ্বন্দ্ব বেশ জমে উঠেছে। ভূপতি নস্কর বলছেন ইতিহাস সাক্ষী আছে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে পতনের সূত্রপাত। অরিন্দম কোলে লিখছেন তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যতদিন তিনি আছেন ততদিন তৃণমূল আছে। বিকাশ চক্রবর্তী লিখছেন অন্তর্দ্বন্দ্ব কোন দলে নেই, বিজেপির কামিনী কাঞ্চন বিতর্ক সবার মনে আছে। আভাস দাশগুপ্ত লিখছেন সংগঠিত ও নীতিবোধ সম্পন্ন রাজনৈতিক দল না হলে স্বার্থদ্বন্দ্ব প্রকাশ্যে আসবেই। ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে দেখাবো যে এবার জাভেদ খান সরাসরি দেবাশিস কুমারের বিরুদ্ধে মুখ খুললেন, বলছেন দল নয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন দেবাশিস কুমার। ঠিক কি বলেছেন দেখাবো। একজন বিধায়ক তার অঞ্চলে যদি কিনা হচ্ছে রাজনীতি হস্তক্ষেপ হয়, সে কেউ করুক, দক্ষিণ কলকাতার প্রেসিডেন্ট করুক আর কেউ করুক, একটু বলে করতে গেলে সৌজন্য মেনটেন রাখতে পারে। মমতাদির যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ আমাদের দল আছে, ততক্ষণ আমরা আছি, সেটা বোধহয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে। আমার মনে হয় এটা দলের আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত, আর দলের যারা সোকল্ড লিডারশিপ আছেন দক্ষিণ কলকাতার, তাদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের পর এবার কি কসবার বিধায়ক ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খানের নিশানাতেও সেই দক্ষিণ কলকাতার তৃণমূল জেলা সভাপতি দেবাশিস কুমার? শাসক দলের দুই নেতাই কি দেবাশিস কুমারের কর্মপদ্ধতিতে ক্ষুব্ধ? আর হঠাৎ করে কিরম যে একটা সিপিএমের ও পেটুয়া লোক, তার প্রোগ্রামে কেউ চলে যাচ্ছে, আর আমরা লোকাল এমএলএ মন্ত্রী আমরা জানতে পারি না। বারে বারে বলবার পরেও আমরা দেখছি একটা জিনিস হচ্ছে কি, সেলফ ইন্টারেস্ট এখন পার্টি পলিটিক্যাল সেলফ সেন্টার হয়ে গেছে সব মানুষ, সেই জন্য এই আস্তে আস্তে জিনিসটা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেবাশিস বাবু আপনার এলাকায় যখন ঢোকে আপনাকে ইনফর্মই করেন না? না, দেবাশিস বাবু আমি বলবো না, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। সিনিয়র নেতারা ভাবে কিরম যে কাউন্সিলর এমএলএ কোনো কিছু নেই, আমরা যেটা করব, যেটা উপরে বুঝাবো সেটাই হবে। এখানেই থেমে থাকেননি হেভিওয়েট তৃণমূল নেতা জাভেদ খান। দলেরই একাংশের বিরুদ্ধে অবৈধ কাজকর্মে মদত দেওয়ার চাঞ্চল্যকর ইঙ্গিত করেছেন তিনি। বিশেষ স্বার্থেই যে করা হচ্ছে তাও স্পষ্টই বলছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। আমরা যেখানে রুখি, আমাদের প্রশাসন থেকে বলা হয় কি আপনাদের অমুক নেতা আমাকে টেলিফোন করে বলেছে এটা মানে ও তো ঠিকই আছে, কেন এটা আপনি পুলিশ বাধা দিচ্ছে, কিন্তু আমি নাম কারো বলতে চাই না, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এটা যারা মানে ব্যবসায়ীরা তারা কিন্তু এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। আপনারা একটা অবৈধ কাজ যখন আটকাচ্ছেন তখন আপনার দলেরই কোনো নেতা পুলিশকে দিয়ে ফোন করাচ্ছে? মাঝে মাঝে এরকম হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে না, মাঝে মাঝে কিছু কিছু যার চেলা আছে সে তার জন্য টেলিফোন করছে, বুঝলেন তো, কারোর সঙ্গে যারা ইন্টারেস্টেড আছে তার হয়ে কথা বলছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও ফোন ধরেননি তৃণমূলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস কুমার। এদিকে হামলার পর প্রথমবার বুধবার পুরসভায় গিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিষয়টা এইখানে যে অন্য কেউ নয়, বিরোধী দল নয়, বিক্ষুব্ধ তৃণমূল নন, ক্যাবিনেট মন্ত্রী নিজে অন ক্যামেরা বলছেন যে এলাকায় সব কিছু নিয়ন্ত্রণ করছেন অসাধু প্রমোটাররা সব ঢুকে পড়েছে, এদের বাধা দিতে গেলে আপনি টার্গেট হয়ে যাবেন। আমি বলছি এটা কে বলছেন?
বলছেন জাভেদ খান, যার ক্ষমতা বল, অর্থবল, লোকবল কোনোটাই কম নেই এবং সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি, সেই জাভেদ খান বিপর্যয় মোকাবিলা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তাকে বলতে হচ্ছে যে অসাধু প্রমোটাররা নিয়ন্ত্রণ করছে, তারা সব জায়গায় ঢুকে পড়েছে এবং বাধা দিতে গেলে আপনি টার্গেট হয়ে যাবেন। দেখুন, এইখানে অসাধু ডেভেলপার, প্রমোটার এরা সব ঢুকে পড়েছে এবং ঢুকে এরা কোথায় কি ঘর করছে বলা মুশকিল। এবং যখনই আপনি কোনো বাধা দিতে যাবেন, কিছু বলতে যাবেন, তখনই কিন্তু আপনি টার্গেটে এসে যাচ্ছেন। সেই জন্য আপনি দেখবেন জায়গায় জায়গায় এখন এই প্রমোটাররা ডিকটেট করছে জায়গায় জায়গায়। দিন পাঁচেক আগে ভরসন্ধে প্রকাশ্য রাস্তায় টার্গেট হয়েছিলেন তৃণমূলেরই এক কাউন্সিলর, যার পরই উঠে এসেছে বেআইনি নির্মাণ, জলাজমি বোঝানো, সরকারি জমি দখলের মতো চাঞ্চল্যকর অভিযোগ, যার নেপথ্যে রয়েছে রাজনৈতিক মদত, কোটি কোটি টাকার খেলা। আর এই প্রেক্ষাপটেই প্রমোটার রাজের প্রসঙ্গ উঠে এলো খোদ তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খানের গলায়। পরিস্থিতি যে ভয়ঙ্কর তা স্পষ্ট খোদ মন্ত্রীর কথা থেকে। গভর্নমেন্টের জায়গা ওইখানে হোটেল হয়ে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে, 107-এ অনেক রকম এরকম হচ্ছে। আমার ওয়ার্ডেও অনেক গভর্নমেন্টের জায়গা দখল হয়ে গেছে, 108-এ অনেক গভর্নমেন্টের জায়গা, ওই যে পানতলা লালকুঠি পাশে যে জায়গা আছে প্রায় অনেকটা জায়গা সেখানে প্লটিং করে কারা করেছে করে সব ওইখানে বসিয়ে দিয়েছে লোক। অনাথরাইজ বিল্ডিং করছে, মাঝে মাঝে তারা পুকুর ভরাট করছে, প্লটিং করে বিক্রি করছে। এই অসাধু ব্যবসায়ীদেরকে দমন করা যায় না? রাজনৈতিকভাবে দক্ষিণ কলকাতার যিনি সভাপতি দায়িত্বে রয়েছেন, দেবাশিস কুমার দায়িত্বে রয়েছেন, কতটা সাহায্য পান? উনি সভাপতি দীর্ঘদিন থেকে আছেন, উনি কি করেন না করেন আপনারা ভালো করে জানেন, মানুষ জানে। জলাশয় বোঝালেই কোটি কোটি টাকা, সরকারি জমি দখল করে বিক্রি করে দিলেই টাকা, হাওয়ায় টাকা উঠছে। আর তাই সিন্ডিকেট ও বেআইনি প্রমোটিংয়ের রমরমা বেড়েই চলেছে। অসাধু আঁতাত চোখে দেখা যাচ্ছে, কিন্তু মন্ত্রী থেকে কাউন্সিলর সবাই বলছেন তারা নাকি অসহায়, দায় ঠেলছেন অন্যের ঘাড়ে। যারা অসৎ ব্যবসায়ী আছে তারা কিন্তু এইসব জায়গাগুলো টার্গেট করে রেখেছে, তারা ঢুকে পড়ছেন এবং কী নাম হচ্ছে এইখানে ক্রাইম করে চলে যাচ্ছেন, ক্যানিং থেকে ক্রাইম করে এইখানে এসে যাচ্ছেন, কিছু রাজাবাজার থেকে করে এইখানে আসছেন। তো আজকে কেএমডি এর জায়গা, কেএমডিএ কেন তার হেফাজত করতে পারছে না সেই প্রশ্নটা উঠবে। তো কর্পোরেশনে যা দিয়ে দিন, কর্পোরেশন প্লটগুলো কী নাম হচ্ছে এটা বিল্ডিং স্যাংশন করবে না, কিন্তু কোথায়? তবে কসবার দাপুটে নেতা মন্ত্রী জাভেদ খানের গলায় আবার বেআইনি নির্মাণ ইস্যুতে অন্যের সমালোচনা শুনে কটাক্ষ করছে বিরোধীরা। জাভেদ খান যদি প্রমোটিং নিয়ে কথা বলেন তাহলে লোকের হাসি ছাড়া উপায় কি? শুনলে ঘোড়াও হাসবে। জাভেদ খান যদি মাফিয়া রাজ নিয়ে কথা বলেন তাহলে ঘোড়াও হাসবে। হাস্যকর ব্যাপার, কোনো সন্দেহ সে ব্যাপার আছে নাকি? প্রমোটিং রাজের মাথা যারা, তারা হঠাৎ করে সাধু হতে শুরু করেছে। রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, যার মর্মার্থ ছিল টাকার মূল্য অতি তুচ্ছ, কার্যত মাটির সমান। কিন্তু কালক্রমে সেটাই হয়ে দাঁড়িয়েছে যত মাটি তত টাকা। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অনির্বাণ, সাধারণ মানুষের সব থেকে বড় প্রশ্ন হবে যে মেয়র বলছেন পুরসভার কিছু করার নেই, পুলিশ করবে। সুশান্ত ঘোষ কাউন্সিলর তিনি বলছেন অন ক্যামেরা আমাদের কিছু করার নেই। আজকে মন্ত্রী বলছেন আমাদের কিছু করার নেই, করবেটাকে? দেখুন, আইন অনুযায়ী যে ইঞ্জিনিয়ার পুরসভা রয়েছেন তাদেরই করার কথা, পুলিশকে সঙ্গে নিয়ে করার কথা, সেটা কিন্তু ভুল কিছু বলেননি। কিন্তু রাজনৈতিকভাবে একটি এলাকার যে রাজনৈতিক নিয়ন্ত্রণ যতটুকু, সেখানে যিনি মন্ত্রী বা জনপ্রতিনিধি তাদেরই করার কথা। আপনি আপনাদের খবরে আমরা দেখেছি, হ্যাঁ, জাভেদ খান যদি বলেন যে আপনি টার্গেট হয়ে যাবেন, মানে আমি বলছি তার সাহস না হয় একজন সাধারণ মানুষ, তিনি কোন বেআইনি কারবার রুখবেন? না না, সাহস কোথায় বিচার পাবেন? না না, সাহস না থাকার প্রশ্ন নয়। তিনি যে টার্গেট হয়ে যাওয়ার কথা বলছেন, এখানে সুশান্ত ঘোষের যে ঘটনা ঘটেছে কিছুদিন আগে, তারপরে আমরা শুনলাম যে সুশান্ত ঘোষ বেআইনি জলাজমি ভরাট করার যে জায়গা, সেটা আটকানোর জন্যই তাকে টার্গেট করা হয়েছে বলে অনেকে বলছেন। অর্থাৎ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যদি এটা আটকানোর চেষ্টা করেন, তারা যে টার্গেট হতে পারেন, এটা একটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। এবং জনপ্রতিনিধি যদি টার্গেট হন তাহলে সাধারণ মানুষ মুখ খুলবেন কি করে? 1, 2 হচ্ছে ভালো কিছু হলে তার দায় হচ্ছে নেতাদের,
তার কৃতিত্ব নেতাদের, আর খারাপ কিছু হলে হচ্ছে পুরসভার ইঞ্জিনিয়াররা, ওরা পাচ্ছে না ওদের দায়িত্ব। আমি খারাপ কিছু ভালো কিছুতে যাচ্ছি না, যে কোনো রাজ্যে আমি দায়িত্বের কথা বলছি। আমি বলছি যে রাজ্যের প্রশাসন একটি রাজনৈতিক দলই চালায় বা রাজনৈতিক জোট চালায়, সার্বিকভাবে দায় বা দায়িত্ব সেটা তাদের ওপরেই বর্তায়। এটা কোনো আলাদা করে বাংলার ক্ষেত্রে সিঙ্গেল আউট করার কিছু নেই, সেটা রাষ্ট্রের ক্ষেত্রেও সত্যি, অন্য রাজ্যের ক্ষেত্রেও সত্যি। যারা চালাচ্ছে একভাবে দায় সত্যিই তাদের। এই মুহূর্তে আমি আপনাকে যেটা বলতে চাইছি যে জলা জমির প্রসঙ্গে পরিবেশ সচেতনতার প্রশ্নটা পূর্ব কলকাতা জলা জমি তো পাশের রাজ্যে নেই, অন্য রাজ্যেও নেই, ইউপি গুজরাটেও নেই, এখানে আছে এবং এখানে বোঝানো হচ্ছে বন্ধ হচ্ছে, তো ফ্যাক্ট। একদমই তাই। আমি বলছি এখানে জুলকার নাইন কে বোধহয় 20 লক্ষর মতো 10 লক্ষ টাকা একজন দিয়েছিলেন, নামটা আমি ভুলে যাচ্ছি, আপনাদের ক্যামেরাতে আপনি দেখাচ্ছিলেন। তিনি কিন্তু এটা জেনেই দিয়েছিলেন যে একটি জলা জমি বুঝিয়ে তাকে জমিটা দেওয়া হবে, অর্থাৎ তার কাছে পরিবেশ, জলা জমি ইত্যাদি এটা ইম্পর্টেন্ট নয়। সার্বিকভাবে আপনি দেখবেন পরিবেশের প্রশ্নটা রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে মেয়র মন্ত্রী কেউ চাইছেন না, কিন্তু এত বড় ক্ষমতাশালী প্রমোটাররা তারা করে যাচ্ছেন। শঙ্কু মানবে? সুমনদা, প্রথমেই বলবো যে এই ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে এবং প্রত্যেকের কাছে টাকার ভাগ পৌঁছচ্ছে। আমি আপনাকে একটা সরাসরি ছবি দেখাবো, একটু পরে এবিপি আনন্দকবি ডিটেল দিয়ে দেবো। প্রজেক্টের নাম স্নেহের পরশ ডেভেলপার প্রাইভেট লিমিটেড, ব্যানার লেগেছে। ব্যানারে স্পেসিফিক্যালি তারদা বলে একটা জায়গা আছে আন্দুলগড়ি, ঠিক এর পেছনে আপনার অফিস যেখানে, তার পেছনে গুলশান কলোনির ঠিক পেছনে 200 বিঘা জমি। তারপরে তার ঠিক কানেক্টেড আছে সব মিলিয়ে 2000 বিঘা জমি, 2000 বিঘা। আমি স্পেসিফিক্যালি কমপ্লেন করছি, মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে এটা ইনভেস্টিগেট করে ব্যবস্থা নিন, কারা ইনভলভ আছেন। ওপেনলি এখানে হচ্ছে প্লট বানিয়ে ঝিলের পর ঝিল বুঝিয়ে বিক্রি করা হচ্ছে। এবং আমি আপনাকে বলছি এই ঘটনা হচ্ছে, এই ঘটনার পেছনে রয়েছে। আপনাকে মনে রাখতে হবে, নর্মাল আপনি একটা বাড়ি বানাতে যাচ্ছেন, 5 মিনিটের মধ্যে প্রমোটার চলে আসবে ইলেকট্রিক্যাল কানেকশন, জলের কানেকশনের জন্য টাকা নিতে, এই কাউন্সিলর চলে আসবে। এখানে কি হয় জানেন, জমিটা বিনা পয়সায় পেয়েছে, বুঝিয়ে জমিটা কোটি কোটি টাকায় বেচছে, কোনো প্ল্যান নেই, প্ল্যানের কোনো খরচা নেই। কাকে বেচছে? বাংলাদেশের লোক। সে এখানে এসে আপনার পেছনে মিনি বাংলাদেশ বানাচ্ছে। অপরাধীরা এখানে এসে সহজে ঘর পেয়ে যাচ্ছে। গুজরাট, ইউপির এসটিএফ তারা এসে এখানে 17 জন বাংলাদেশিকে ধরলো, তারপরেও পুলিশের কোনো হদিস ফেরেনি। আমার প্রশ্ন যে এখানকার কাউন্সিলর বলছেন জুলকারকে চেনেন না, হায়দারকে তো চেনেন, ওনার লোক, তাকে তো দায়িত্ব দিয়েছিলেন ওখানে করতে, তার বিরুদ্ধে 15টা এফআইআর আছে থানায়। কেন এখন বলছেন যে দায় তার? কেন তাকে গ্রেফতার করা হবে না? কেন অ্যারেস্ট করা হবে না? আমি সমর কাছে যাবো। সমর, আমি বলছি যে আজকে জাভেদ খান বলছেন যে আমরা যেখানে আটকাই সেখানে আমাদের প্রশাসন থেকে বলা হয় আপনার অমুক নেতা টেলিফোন করে বলেছে যে সব ঠিক আছে, পুলিশ কেন বাধা দিচ্ছে? আমি বলছি হুবহু এটা কি বাস্তব ছবি? পুলিশ বাধা দিচ্ছে, যদি বাধা দেওয়ার সামান্যতম উদ্যোগ নেয়, জাভেদ খান বলছে তারই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা টেলিফোন করে বলছে সব ঠিক আছে, কেন বাধা দিচ্ছেন? পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। 1, 2 হচ্ছে হুবহু দেখুন 24 ঘন্টা ফ্ল্যাশব্যাকে চলে যান। কালকে মদন মিত্র এক্স্যাক্টলি তো এইটা বলছিলেন। মদন মিত্র অন ক্যামেরা বলছিলেন যে দলের একাংশ বাধা দিচ্ছি, আমরা হাত পা বেঁধে রাখছি পুলিশের, ধরলে আমরা ছাড়াই। এ তো দুটো কথা মিলে গেল। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি সুমনদা, যে কেন করবে না বলুন তো? কেন করবে না? কেন করবে না? তো ভাগের লড়াই, তো ভাগ খাওয়ার লড়াই হচ্ছে। একটু আগে জাভেদ খান বলছিল না, এই যে দুজনের নাম করে, যারা ভোটে কাজ করে, ভোটের লড়াই করে, ভোটে জেতায়, কাজ করে, তাহলে এই টাকার ভাগ তো নিচ থেকে ওপর পর্যন্ত যায়। আর যে কাউন্সিলরের টিকিট কারা কারা কোথায় কোথায়, আমরা কেউ অজানা নয়, আপনি 1000বার শো করেছেন, কোথায় কোথায় টাকা দিয়ে টিকিট পেতে হয়, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা পর্যন্ত। এই ভাগ, পাড়ার একটা কাক তার ডাস্টবিনে বসতে পারে না কাউন্সিলরের পারমিশন ছাড়া, আর আমাদেরকে শেখাচ্ছে সব জ্ঞানের কথা। 107, 108, আপনি বলছেন জলা জমি। আচ্ছা বলুন তো, জলা জমি রেকর্ড কার থাকে? বিএলআরও, এলআরও, তাই তো? এ দপ্তর কার? এ দপ্তর কার? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী। তাহলে ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী বিএলআরও সেই জমি একটা রেকর্ড পরিবর্তন হচ্ছে, জলা জমি থেকে সে বাস্তু জমিতে রূপান্তরিত হচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন না? তার দপ্তর জানেন না? আমি দর্শকদের কালকেও বলেছি, আজকেও বলছি, আমি দেখাবো গত 10 বছরে স্যাটেলাইট পিকচারে প্রতি বছর ধরে ধরে কিভাবে ওই সবুজ জলাভূমির জায়গাগুলো ধূসর হচ্ছে, সেখানে নির্মাণ হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি নির্মাণ। এই জিনিস স্যাটেলাইট পিকচার দিয়ে আমরা যখন 1.5 বছর আগে এই জায়গায় এলাম তখন যা দেখেছি তার থেকে অবধি টোপোগ্রাফি পাল্টে গেছে।
আমি ধরে ধরে স্যাটেলাইট পিকচার থেকে সমস্ত রেকর্ড করা আছে, দেখাবো কিভাবে ওই সমস্ত সবুজ ধূসরে পরিণত হচ্ছে ধীরে ধীরে, ধাপে ধাপে, রাতের অন্ধকারে। আমি দেখাবো, তার আগে দেখাবো যে কালকে যার কথা বারবার আলোচনা করা হয়েছে, যে প্রাক্তন কাউন্সিলর খুনের মামলায় জেল খেটেছেন, তিনি বেরিয়ে বলছেন যে এই ধাপা এলাকার, এই এলাকার জমি সরকারি জমি, কর্পোরেশনের জমি জাস্ট বিক্রি হয়ে গেছে। জেল থেকে বেরিয়ে প্রাক্তন কাউন্সিলর চিনতে পারছেন না কত। প্রথমে ভেবেছিলাম যে ভুল শুনছি ফুটেজে, তারপরে দেখছি না, তিনি বলছেন 400 বিঘে শুধু এই ধাপা অঞ্চলে। দেখুন, প্রায় 700-800 বিঘে জমি ছিল, এরা 400 বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করে। তৃণমূলের 58 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, কেউ আছে যুব প্রেসিডেন্ট, কেউ বা মানে নেতৃত্ব, স্থানীয় লোকাল নেতৃত্ব, প্রাক্তন প্রেসিডেন্ট, র্যাকেট পুরো লুটে পড়ে খাচ্ছে। একটা সময় তিনি ছিলেন মামাটি মানুষের সরকারের জনপ্রতিনিধি, 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। মাটি নিয়ে বিবাদের জেরেই জেলে যেতে হয় তাকে। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার পর অনেকেরই মনে পড়ে যাচ্ছে প্রায় 1 যুগ আগে ধাপা মাঠপুকুর এলাকার ঘটনা। মনে পড়ে যাচ্ছে তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে বেআইনি জমি দখল রুখতে গিয়ে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি। আর সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। বর্তমানে জামিনে মুক্ত সেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরই দাবি করছেন এই 11 বছরে নাকি বিক্রি হয়ে গেছে প্রায় 300 থেকে 400 বিঘা জমি। নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূলেরই একটা বড় অংশ। এরা 400 বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করেছে এবং মমতা ব্যানার্জিকে আমি বারবার, আমার কাউন্সিল, আমি যখন এখানে পৌরপিতা ছিলাম, আমি বারবার চিঠি দিয়ে জানিয়েছি এই জমিগুলো দখল হয়ে যাচ্ছে। জমি দখল ঘিরে বিবাদে খুনের ঘটনায় যাকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সেই তিনি এখন বলছেন এখন কিভাবে সরকারি জমি চলে যাচ্ছে জমি মাফিয়ার হাতে। এরা কি করেছে, বিনামি ধরুন চাষিদের জমি আছে 2 বিঘে, ওকে দিচ্ছে ধরুন 20 কাঠা, বাকি জমিটা ওরা বেনামে অন্য অ্যাকাউন্ট করে ওরা নিয়ে নিচ্ছে, বা প্রথমেই চেক কেটে নিয়ে নিচ্ছে। এরা কি করেছে, ওরা ওই জমি মাফিয়াদের হাতে জমিগুলো তুলে দিচ্ছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, 11 বছর আগেও পরিস্থিতি যা ছিল এখনো তাই। জমি দখল থামেনি মধুভাণ্ড ঘিরে বিবাদ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি দুটো জায়গা থেকে বলছি, যারা আইনের ছাত্র, যারা সংবিধানের ছাত্র, তারা জানেন যে মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ যেটা থাকে, সেখানে তার সদস্যরা যদি তার প্রতি অনাস্থা প্রকাশ করেন, তাহলে মুখ্যমন্ত্রীর নৈতিক কোনো এখতিয়ার থাকে না মুখ্যমন্ত্রীর পদে থাকা বা পুলিশ মন্ত্রীর পদে থাকা। কেন বলছি, ববি হাকিম একজন সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার, তিনি পুলিশ প্রশাসন নিয়ে যে মন্তব্য করেছেন সেটা একটা অনাস্থা মানে পুলিশ মন্ত্রীর প্রতি। একইভাবে জাভেদ আহমেদ, উনি যে বক্তব্যটা রেখেছেন পরিষ্কার মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা রেখে, পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা রেখে বক্তব্য রেখেছেন। আবার ভূমি রাজস্ব দপ্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তার প্রাক্তন কাউন্সিলর সরাসরি অভিযোগ করছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি, যেমন করে আক্তার চিঠি দিয়েছিলেন আরজি করের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় চোখেও দেখেননি। তাহলে দিনের শেষে যে প্রশ্নটা আসছে, আইনের বা সংবিধানের ছাত্র হিসাবে আমি বলতে চাই, ঠিক সত্যি কি আইনগত বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অধিকার আছে বা নৈতিক অধিকার আছে তার পদে থাকার? আমি দুটো খুব গুরুত্বপূর্ণ ইমপ্লিকেশন, একটা হলো বিরোধী দল দুর্বল বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এখতিয়ার আছে যে লুটপাট করে এই আমাদের সমাজটাকে শেষ করে দেওয়ার? আজকে বিরোধী দল নেই, এই অভিযোগটা কি যথেষ্ট যে আজকে পূর্ব কলকাতার এন্টার ইকোলজি আপনি শেষ করে দিচ্ছেন? আগামী প্রজন্ম, আপনি এত স্বার্থপর কেন? আগামী প্রজন্মের কথা ভেবে কেন পরিবেশ রক্ষা করতে পারছেন না? মানে বারবার, এটা তো একটা নয়, গত 13 বছর আপনার শাসনকালে পূর্ব কলকাতার যে ব্যাপক ধরনের মানে জলাশয়গুলো দখল করছে আপনার দলের নেতারা, এটা বারবার তুলে ধরা হয়েছে। তারপরেও আপনি স্বার্থপরের মতন চুপ করেছিলেন। কেন এত স্বার্থপর? কেন আগামী প্রজন্মের জন্য আপনি ভাবেননি? দেখুন, এখানে পরিবেশের প্রসঙ্গে যদি আনতে হয়, তাহলে দেখুন নির্বাচনী রাজনীতিতে সেই জিনিসগুলি প্রাধান্য পায় যা মানুষের কাছে আবেদন রাখতে পারে। কারণ পরিবেশ প্রশ্নটা রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে, শুধু আমাদের রাজ্য বলুন না, আমাদের ভারত বলুন, রাষ্ট্র বলুন, বিভিন্ন রাষ্ট্রে এক আধটা বাদ দিয়ে
প্রায় কোনো ম্যাটার করে না। কিন্তু এই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন তো নিয়ম করে, আমি প্রতিদিন যেটা বলছি, আপনি এজেন্ডাগুলো দেখবেন, নির্বাচনের আগে ছাপানো তৃণমূলের ইস্তেহারগুলো দেখবেন, পরিবেশ সব সময় একটা আলাদা অধ্যায় দখল করেছিল। তখন বলেছিলেন মানে আমি বলছি ওটা ব্যতিক্রমী, আমি মানছি যে ভারতবর্ষের মতো দেশে পরিবেশটা একদম সব থেকে দুর্বল ক্যাবিনেট মিনিস্টার করা হয় পরিবেশ মন্ত্রী, একদম মানে শুধু তাই নয়, আমাদের সব থেকে ইনএফেক্টিভ লোকটিকে পরিবেশের দপ্তর দেওয়া যায়। আমি বলছি এটা গোটা ভারতবর্ষে, অন্য রাজ্যেও। কিন্তু আমার ইস্যু তো তৃণমূল কংগ্রেস যতদিন বিরোধী দল ছিল আলাদাভাবে ইস্তেহারের পরিবেশকে গুরুত্ব দিত, সেই প্রতিশ্রুতি কে পূরণ করবে? সবকিছু ছেড়ে দাও, তুমি একটু ভাবো কতটা স্বার্থপর আমরা, যে এই পৃথিবীটাকে আমরা অনুভব করছি, আস্বাদ করছি আমার পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করে। অর্থাৎ আমরা পূর্ব কলকাতায় যে হাওয়া পেয়েছিলাম, যে আলো পেয়েছিলাম, যে বাতাস পেয়েছিলাম, তার থেকে বঞ্চিত করছি পরবর্তী প্রজন্মকে। আপনি এক লাইনে শেষ করবো, পরিবেশ তো ঠিক আছে, এটা পুরো ক্রাইম জোন হচ্ছে। আপনি ভাবুন, সমস্ত অনুপ্রবেশকারীদের আপনি আইডেন্টিটি দিয়ে আজকে একটা সেকেন্ড সেন্সাসে দেখা যাচ্ছে 30,000 ভোটার বাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র নির্বাচনের ইন্টারেস্টের দিকে তাকিয়ে। একটা শহরে ক্রাইমের একটা পুরো হাব তৈরি করে দিচ্ছেন। এখান থেকে একের পর এক জায়গায় লোক ক্রাইম করে এসে এখানে আশ্রয় নিচ্ছে। কি চান? আমি শেষ করি। দেখুন, পরিবেশের প্রসঙ্গে যদি আলোচনা করতে হয়, এটা শুধুমাত্র এ দল বনা মো দলে যদি সীমাবদ্ধ রাখেন, ইট উইল নট ডু জাস্টিস। আমি একটাই কথা বলতে চাই যে পরিবেশ, আমি শেষ করি সৌম্যদা, এখানে আমরা দেখেছি যে, আমি একটা উদাহরণ বলি, অ্যাল গোর, তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, 8 বছর তিনি নোবেল প্রাইজ অবধি জিতেছেন। তিনি যেদিন থেকে এনভায়রনমেন্টকে পলিটিক্সের মধ্যমণি করে নামলেন, তিনি আমেরিকার রাজনীতি থেকে মুছে গেলেন। কিন্তু এটা এনভায়রনমেন্ট নয় তো, এ তো ক্রাইম হচ্ছে। জলাভূমি বন্ধ করে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, একে ক্রাইম বলে, এনভায়রনমেন্ট পার্টে নয়। ইকোনমি চলছে। যে কথাটি বললেন আর কি, সেটা হচ্ছে যেটা করে ভোট আসবে না করতে যাবে কেন, একদম পরিষ্কার কথা, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তৃণমূল যে ধরনের রাজনৈতিক দল, তাতে বিশ্বনাথ দা যে সমস্ত আশা টাশা করছেন, আমি জানি না বিশ্বনাথ দার 2-1 দিন রাতের ঘুম বেশি ভালো হয়েছে কিনা, যে একদম স্বপ্ন দেখা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছ থেকে একটা নতুন সমাজের স্বপ্ন বিশ্বনাথ দা কি করে দেখছেন আমি ঠিক বুঝলাম না। দ্বিতীয় যে বক্তব্যটা, আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, আজকে তৃণমূলের নেতারা যে ধরনের কথা বলছেন, আমরা প্রত্যেকে এখানে যে ধরনের কথা বলছি, সবই তো তৃণমূলের সমালোচনা। মানুষজন কিন্তু আমাদের সকলকে তৃণমূলের লোক ভাববে। কারণ কি, তৃণমূল এই স্ট্র্যাটেজিটা নিচ্ছে, এটা কিন্তু পলিটিক্সে ডিস্টিংগুইশারের যে বিষয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস গোলমাল পাকাচ্ছে, শাসক দলে আছে, মানুষ ভাববে এরা তো আলাদা, এদের বিরুদ্ধে যাব কিনা। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতি সৃষ্টি করছে, তাতে আজকে আমরা সবাই তৃণমূল কংগ্রেস, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি। দেখুন, জাভেদ খান সারাক্ষণ ধরে একটি মোড়কের কাহিনী সুকান্ত ভট্টাচার্যের লেখা আবৃত্তি করে গেলেন, অর্থাৎ ওনার কি কি অসুবিধা হয়েছে। ফলে এই যে জায়গাটা তৃণমূল এটা একটা কৌশলী পদক্ষেপ। সমর্থন করছি না তৃণমূল কংগ্রেস, আমি সুমন একটা কথা, যে আজকে ক্যালকাটা কর্পোরেশনের যে রোজগার, মেয়র বলছে তলানিতে চলে গেছে, আর প্যারালাল রোজগার যাচ্ছে ওপর পর্যন্ত। প্রাক্তন কাউন্সিলর বলছেন যে 400 চুরি হয়ে গেছে কর্পোরেশনের। আমি দুটো পয়েন্ট বলবো। একটা শুভময় চমৎকার বলেছেন, কিন্তু আমার নিজের মনে হয় শুভময়ের উল্টো ভার্সনের একটা ট্রুথ, যে তৃণমূল কংগ্রেস পরিবেশ সম্পর্কে সচেতন হয় না এই কারণে নয় যে পরিবেশ থেকে ভোট আসে না, রাদার পরিবেশ ধ্বংস করলে ভোট আসে। আমি এই কারণের জন্য বলছি যে, ধরুন মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন যে পুকুর জল ভরো, জল ধরো, আর এখানে এই রাজ্যে শহরগুলোতে হচ্ছে প্রমোটাররা ডাক দিচ্ছেন পুকুর ধরো, পুকুর ভরো। আচ্ছা, এইটার মধ্যে তৃণমূলের ভোট আসছে না ভোট যাচ্ছে? তৃণমূলের ভোট আসে। 2011 তৃণমূলের ইস্তেহারে ছিল 50,000ই পুকুর খনন প্রকল্প। এক্স্যাক্টলি। তাহলে এবার উল্টোটা হচ্ছে, সরকারে থাকা অবস্থায় আমি আপনাকে বলছি, আমি কোটিং গভর্নমেন্ট রিপোর্ট, সরকারের রিপোর্ট, কলকাতা শহরের 5টা ওয়ার্ড গার্ডেন রিচ সংলগ্ন 270টা পুকুর ভরাট হয়েছে গত 14 বছরে। আপনি একই সাথে আমাদের কর্পোরেশনে ক্ষমতায় তৃণমূল আছে, রাজ্যে সরকারে তৃণমূল আছে। গত 10 বছরে আমাদের কলকাতা থেকে সবুজ নষ্ট হয়েছে, 30% সবুজ নষ্ট হয়েছে। আহমেদাবাদ ছাড়া কোনো বড় শহরে এই ঘটনা ঘটেনি। ফলে এই সবুজ ধ্বংস হয়ে এখানটা কি হয়েছে? খেলার মাঠ হয়েছে? হয়নি। এখানে বাড়ি হয়েছে, এখানে প্রমোটিং হয়েছে, এখানে ডেভেলপিং হয়েছে। বিপর্যয় মোকাবিলার দায়িত্বে যারা আছেন তারাই তো বিপর্যয়ের কারণ। আমি বলছি যে কাউন্সিলর থেকে বিধায়ক থেকে মন্ত্রী থেকে মেয়র পর্যন্ত সবাই বিপন্ন। তার কারণ কেউ বলছেন না যে আমি মেটাবো, আমরা মেটাবো।
তারা প্রত্যেকে প্রশাসনে থাকলে পুলিশের ওপর, মন্ত্রী হলে কাউন্সিলর হলে পুলিশের ওপর দায় দিচ্ছেন, মেটাবেটাকে সমাধান কে করবে অনির্বাণ? দেখুন, আমি আবার আপনাকে বলি পরিবেশের প্রসঙ্গে, আমি আবারও বলছি, পার্থদা যেটা বলছেন সেই দলীয় অভিযোগ, এটা অনন্তকাল চলতে পারে, সিপিএম কি করেছে করেন ইত্যাদি আমিও বলতে পারি, কিন্তু একটা কথা আপনাকে বলবো যে সত্যি সত্যি যদি অনেস্ট উত্তর আপনি আমার থেকে চান, জন বেলামি ফস্টার মেটাবলিক রিফ্টের একটি কথা বলেছিলেন কার্ল মার্কসের লেখা থেকে তুলে নিয়ে, যে শহরাঞ্চলের যাবতীয় যা নিড সেটা মেটানোর জন্য যখন গ্রাম থেকে গোটা রিসোর্স তুলে আনা হয়, মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় এইটা কোনো একটি দল, দুটো দল, চারটি দলের উপর নির্ভর করে না, এই গ্যাপ ভয়ঙ্কর গ্যাপ। আপনি 100 বার তৃণমূলের সরকার নির্বাচন করে, আপনি 1000 বার তৃণমূলের দিকে আঙুল তুলতে পারেন, বিজেপি বলবে তৃণমূল খারাপ, আমরা সব ভালো করে দেবো। আন্দামানের 1,30,00,000 রেন ফরেস্টের গাছ কাটা কাটছে, নীতিগত আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে স্পেসিফিক্যালি বলুন না, আইন ভেঙে এখনো পর্যন্ত হায়দারকে ডাকেননি কেন, জুলকারকে ছেড়ে রেখেছেন কেন? এসব বড় বড় কথা বলে কোনো লাভ আছে? এখনো পর্যন্ত অ্যাকশন কবে হবে? কবে ঘটনা ঘটে গেছে, অ্যাকশন কবে হবে বলুন? আমাদের রাষ্ট্রে শুধুমাত্র আইন ভেঙে পরিবেশ ধ্বংস হয় না, আইন করেও পরিবেশ ধ্বংস হয়। যত বড় বড় প্রজেক্টের কথা বলবেন, জঙ্গল কেটে প্রজেক্টের জন্য আদিবাসীদের কোন রকম আইন পাস আছে, কঠোরতম আইন, সেই আইন ইমপ্লিমেন্ট করার দায়িত্ব যাদের, তারা গাফিলতি দিয়েছেন। এবং আমি বলছি অনির্বাণ, এটাও বললে আমি আপত্তি করতাম না যে বাম আমলে জলাজমি বোঝানো শুরু হয়েছে, ফেয়ার এনাফ, কিন্তু আপনারা এসে গত 13.5 বছরে কি করলেন? প্রশ্ন তো সেইখানে, কেন আজকে একের পর এক মন্ত্রী, একের পর এক কাউন্সিলরকে বলতে হচ্ছে যে কি করে হচ্ছে বুঝতে পারছি না, এত তারা ক্ষমতাশালী, আমরা টার্গেট হয়ে যাচ্ছি, তাহলে কাজটা কে করবে? কেন মানুষরা ভোট দেবে শাসক দলকে? একটা আমি বলছি, 18th সেঞ্চুরি মার্কস কি বলেছেন, তাতে যদি 2024 সালে বিচার করি, মার্কস তো নিজেই মানে মেটেরিয়াল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে কন্ডিশন চেঞ্জ হতে পারে, বারবার বলেছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন। এখানে আইনের শাসন করতে কোনো বাধা নেই। আমি মার্কসকে সবসময় মার্কসবাদীদের সমালোচনা করছি, অথচ মার্কসের ধারণাকে নিয়ে আমি নিজেকে কভার আপ করছি। আমি পরিষ্কার করে বলছি, শাসক দলের কিন্তু রাজনৈতিক সদিচ্ছা যেহেতু নেই আর স্ট্রং বিরোধী নেই, মানুষকে কিন্তু ওই আর্যিকরের মতো নিয়ে এগিয়ে আসতে হবে। অর্থাৎ পরিবেশ আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য, পরিবেশ রক্ষার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আপনার সন্তানের জন্য হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা অপরাধ। আমাদের পরের প্রজন্ম কোন বাতাসে কতটুকু অক্সিজেন পাবে? আমরা যদি কিডনি বলছি, লাং বলছি, আর গোটা জলাভূমি বোঝানোর প্রতিযোগিতা চলছে স্যাটেলাইট পিকচারে প্রতি বছরের হিসেবে যা ধরা পড়ছে। আমি এখান থেকে আবার রাজনীতির অংশে ফিরবো, সেটা হচ্ছে শান্তনু সেন, তার ওপর জোড়া আক্রমণ। কেন এই কথা বলছি? কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার কথা দিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, তিনি বলেছিলেন যে সিবিআই আর আইটির তদন্ত হোক আরজিকর কাণ্ডের পর, নাম না করে শান্তনু সেনের সম্পর্কে। আজকে তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায় তিনি বললেন রাজ্য মেডিকেল কাউন্সিলে শান্তনু সেনকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। আবার এই শান্তনু সেন 30শে নভেম্বর ডাক্তারবাবুদের যে কনভেনশন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল বক্তা, তার আহ্বায়ক। অনেকে বলছেন যে এটা কি আক্রমণের অন্যতম কারণ, আমরা জানি না। আবার সেই বলছি, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি ক্রমশ একটা জটিল জায়গায় চলে যাচ্ছে, কোনো ধরনের সরলীকরণের ফর্মুলা কিন্তু আর খাটছে না। পরের প্রতিবেদন। মঙ্গলবারই নাম না করে শান্তনু সেনের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। কেউ কেউ এক্স পোস্ট হোল্ড করতো আইএমএতে, তারাও তো আরজিকরের মধ্যে আগে চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? এর 24 ঘন্টার মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের সদস্যপদ খারিজের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। মেডিকেল কাউন্সিলে ক্লজ আছে যে সেই ক্লজে পরপর 3টে কনজিকিউটিভ মিটিংয়ে যদি না আসে তার নাম বাদ গেছে, এবং সেই ক্লজ অনুযায়ী ইতিমধ্যেই শান্তনু সেনের নাম মেডিকেল কাউন্সিলের থেকে বাদ গেছে। আরজিকর কাণ্ডে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। প্রতিবাদে সরব হয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। কিন্তু আরজিকরে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে টোকাটুকি করা যায়। এটা কোনো মেডিকেল কলেজে হয় না। তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়।
আজিকর নিয়ে মুখ খোলার পরই শান্তনু সেনকে দলীয় মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকেও অপসারণ করা হয়। এই প্রেক্ষাপটে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের তার সদস্য পদ খারিজের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিলেন সংস্থার সভাপতি ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে লেখা চিঠিতে সুদীপ্ত রায় দাবি করেছেন, চলতি বছরে রাজ্য মেডিকেল কাউন্সিলের 6টি বৈঠকে উপস্থিত ছিলেন না শান্তনু সেন। তার জন্য তিনি নির্দিষ্ট কোনো কারণ জানাননি। বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী কোনো সদস্য যদি পরপর 3টি বৈঠকে উপস্থিত না হন, তার সদস্য পদ বাতিল হয়। সেই কারণে পদটি এখন খালি। সেই পদে যেন রাজ্য সরকারের তরফে নতুন সদস্য মনোনীত করা হয়। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শান্তনু সেনের বিরুদ্ধে তৃণমূলের একাংশ খড়গহস্ত হলেও এই মাসের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের যে সম্মেলনের আয়োজন করছেন, তার অন্যতম উদ্যোক্তা সেই শান্তনু সেনই। 30শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সম্মেলন হতে চলেছে। সূত্রের দাবি, শুরুতে কর্মসূচির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল শান্তনু সেনকে। শীর্ষ নেতৃত্বের একাংশের ক্ষোভের মুখে সেই পদ বাদ দেওয়া হয়। তবে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শান্তনু সেন। এদিকে শান্তনু সেনের সদস্যপদ খারিজ করতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় চিঠি ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। কারণ একই ইস্যুতে সামনে এসেছে আরেকটি চিঠি। চলতি মাসের 5 তারিখ এই নিয়ে চিঠি লেখেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। মানস চক্রবর্তী লেখা চিঠিতে বলা হয়, 9 ও 10ই আগস্টের বৈঠকে অনুপস্থিত ছিলেন শান্তনু সেন। কিন্তু সুদীপ্ত রায় লেখা চিঠিতে 9 ও 10ই আগস্টের বৈঠকের কথা উল্লেখ করা হয়নি। একটা চিঠিতে আছে যে ও যতগুলো অ্যাবসেন্ট আছে সেটা দেখে দেখানো হয়েছে, আর একটা হচ্ছে যে ক্লজে ওর নাম বাদ গেছে সেই ক্লজটা দেখানো হয়েছে। 9ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনার দিন হাসপাতালের সেমিনার রুমে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিজ্ঞদের মতো রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রভাবশালী চিকিৎসক নেতাদের দেখা যায় বলে অভিযোগ ওঠে। তাহলে কি সেই বিতর্ক এড়াতেই দ্বিতীয় চিঠি থেকে জোড়া তারিখ বাদ? 18 তারিখ প্রেসিডেন্ট একটা চিঠি দিচ্ছেন সরকারকে যে একজন নমিনেটেড ক্যান্ডিডেটকে সরিয়ে দেওয়া হোক। সেখানে আবার 9th and 10th আগস্টে মিটিংয়ের ডেট লেখা থাকছে। আবার 19 তারিখে আরেকটা চিঠি দেওয়া হচ্ছে যেখানে 9th আর 10th আগস্টের মিটিংয়ের ডেট নেই। আমরা বুঝতে পারছি না 9th আর 10th আগস্টের মিটিংটাকে কেন এইভাবে ঢাকার চেষ্টা করা হচ্ছে। কেন আমরা সবাই জানি যে 9ই আগস্ট কি হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 10 তারিখ আমাদের বোর্ড মিটিং ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। নিশ্চয়ই হয়েছিল। খুব সম্ভবত ছিলেন না, তবে আবারও বলছি আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। বৈঠকে থাকার কথা স্বীকার করলেও জানিয়ে বিতর্ক, অর্থাৎ চিঠিতে কেন তারিখ বাদ তা নিয়ে কোনো মন্তব্য করেননি রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রতিনিধি কৌশিক বিশ্বাস। সন্দীপ সরকার ও ছিলাম করঞ্চার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এক্সিট পোল, বুথ ফেরত সমীক্ষা। দেখুন, আমরা বারবার বলি যে বহুবার 100 পেয়েছে এবং ইদানিংকালে এই দেশে যদি হিমাচল প্রদেশ কিংবা হরিয়ানার নির্বাচন দেখা যায়, এক্সিট পোল যা দেখিয়েছে মোটামুটি সবাই এক দেখিয়েছে এবং বাস্তবে যখন ফলাফল বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, ঠিক তার উল্টোটা হয়েছে। অনেকে তখন বলতেন যে ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে এমনটা হয়, কিন্তু আমেরিকায় হয় না। আমেরিকায় দেখলাম সেখানেও এক্সিট পোল বারবার ফেল করলো। সুতরাং এক্সিট পোল আদৌ কোনো সত্যের সন্ধান দেয় কি না, এ তাত্ত্বিক বিতর্ক চলতেই পারে। কিন্তু সত্যিটা হলো যে এক্সিট পোল নিয়ে একটা কৌতূহল তো থাকেই। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ফলাফল কি হতে পারে, এই নিয়ে এক্সিট পোল বিভিন্ন এজেন্সি, বিভিন্ন টেলিভিশন চ্যানেল যারা দেখিয়েছে এখনো পর্যন্ত, সবারটা একসঙ্গে আপনাদের সামনে রাখবো। এই জন্যই রাখবো যে কে ঠিক কে ভুল জানি না। আবার বলছি, এক্সিট পোলের ওপর ভরসা কিন্তু সাধারণ মানুষের ক্রমশ কমছে। দেখুন, হিমাচল প্রদেশ থেকে হরিয়ানার বিধানসভা ভোট হোক কিংবা সুদূর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, একের পর এক ভোটে দেখা গেছে মুখ থুবড়ে পড়েছে এক্সিট পোল, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। বাস্তবের ফলাফলের ধারে কাছে পৌঁছানো দূরের কথা, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় যা ইঙ্গিত দেওয়া হয়েছে, বাস্তবে ফল হয়েছে তার সম্পূর্ণ উল্টো। যে দল সমীক্ষায় জিতছে দেখে সেলিব্রেশন শুরু করেছিল, তারা গোহারা হেরেছে। যাদের সমীক্ষা দেখিয়েছিল হারবে, তারাই শেষ হাসি হেসেছে। এই আবহেই বিধানসভা ভোট হলো আরও দুটো রাজ্যে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। জোড়া রাজ্যের ফল কি হতে পারে তার আভাস পেতে এবারও বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সংস্থা।
বুধবার একসঙ্গে ভোট গ্রহণ হল মহারাষ্ট্রের 288টি আসনে। ভোট দিলেন শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর থেকে সচিন তেন্ডুলকর, মুকেশ আম্বানিরা। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন 288টি, ম্যাজিক ফিগার 145। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রেখে 150 থেকে 170টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 110 থেকে 130টি আসন পেতে পারে কংগ্রেস, উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির জোট। 8 থেকে 10টি আসন যেতে পারে অন্যান্যর ঝুলিতে। পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 137 থেকে 157টি আসন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে পারে 126 থেকে 146টি আসন। অর্থাৎ ক্ষমতা হারাতে পারে বিজেপি জোট। 2 থেকে 8টি আসন পেতে পারে অন্যান্য দল। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 152 থেকে 160টি আসনে জিতে মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 130 থেকে 138টি আসন, অন্যান্য দল পেতে পারে 6 থেকে 8টি আসন। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষায় আভাস 122 থেকে 186টি আসনে জিতে মহারাষ্ট্রে বিপুল জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পেতে পারে মাত্র 69 থেকে 121টি আসন, অন্যান্যর ঝুলিতে যেতে পারে 12 থেকে 29টি আসন। কিন্তু সম্পূর্ণ উল্টো ইঙ্গিত মিলেছে ইলেকটোরাল এজের বুথ ফেরত সমীক্ষায়। তাদের আভাস 150টি আসনে জিতে মহারাষ্ট্রের সরকার গঠন করতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। বিজেপি পেতে পারে 118টি আসন, 20টি আসনে জিততে পারে অন্যান্য দল। পিপলস পালসের সমীক্ষায় আবার ইঙ্গিত দেওয়া হয়েছে 175 থেকে 195টি আসনে জিতে ফের সরকার গঠন করতে পারে বিজেপির নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেতে পারে 85 থেকে 112টি আসন, 7 থেকে 12টি আসনে জিততে পারে অন্যান্য দল। মহারাষ্ট্রের পাশাপাশি বুধবার বিধানসভা ভোট হল ঝাড়খণ্ডেও। বিরোধী জোটের হাতে থাকা এই রাজ্য কি এবার বিজেপি দখল করবে? আভাস পেতে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81, ম্যাজিক ফিগার 41। ম্যাট্রিজের সমীক্ষায় আভাস 44 থেকে 53টি আসনে জিতে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটকে ক্ষমতাচ্যুত করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 25 থেকে 30টি আসনে জিততে পারে জেএমএম কংগ্রেস জোট। অন্যান্য দল পেতে পারে 1 থেকে 4টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় আবার উল্টো আভাস দেওয়া হয়েছে। এই সমীক্ষা বলছে 53টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে কংগ্রেস জেএমএম জোট। বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 25টি আসন, অন্যান্য দল পেতে পারে 3টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে 45 থেকে 50টি আসনে জিতে ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 35 থেকে 38টি আসন পেতে পারে কংগ্রেস জেএমএম জোট। অন্যান্য দল পেতে পারে 3 থেকে 5টি আসন। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত 44 থেকে 53টি আসনে জিতে সরকার গঠন করতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস জেএমএম জোট পেতে পারে 25 থেকে 37টি আসন, 5 থেকে 9টি আসনে জিততে পারে অন্যান্য দল। জেভিসির বুথ ফেরত সমীক্ষায় আভাস 40 থেকে 44টি আসনে জিতে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। 30 থেকে 40টি আসনে জিততে পারে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। 1টি আসন পেতে পারে অন্যান্য দল। কিন্তু অতীতে এবং সাম্প্রতিককালে যেভাবে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, তাতে এর উপর ভরসা রাখা এখন অত্যন্ত কঠিন বিষয়। তাই আদতে কে জিতবে আর কে হারবে তার জন্য অপেক্ষা করতে হবে শনিবার অবধি। সেদিনই 2 রাজ্যের ফল ঘোষণার পাশাপাশি বাংলার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেরও রেজাল্ট বেরোবে। এবিপি আনন্দ। বাহু বাড়াও আলোর দিকে, রাখো তোমার প্রতিশ্রুতি, লিখেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখন নির্বাচনী রাজনীতি মানেই ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, সে বাংলাই হোক কিংবা আজ যেখানে ভোট হলো সেই মহারাষ্ট্র, ছবিটা একই। বিজেপি ফের ক্ষমতা এলে মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাল্টা আরও বেশি অঙ্কের প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে উদ্ধব আর কংগ্রেস জোট। অন্যদিকে তৃণমূল বলছে এ সবই আসলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে একেবারে কপি পেস্ট। এখন সব রাজ্যের ক্ষেত্রেই আমাদের অনুরোধটা এক, প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলে গিয়ে আবার ভোটারদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ?